উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি চাইনিজ মুভি ড্যাড ইজ হিয়ার। শুরুতেই এখানে দেখানো হতে থাকে একজন লোক, তার নাম এখানে কুইন ইউনফেই। এখানে তার মেয়ের গুণ গাথা বলে যাচ্ছে, বলে তার মেয়ের নাম হচ্ছে এখানে কুইন জিয়াও জিয়াও। এখানে খুবই ন্যায়পরায়ণ এবং বিশ্বাসযোগ্য একজন মানুষ। সে একজন খুবই মেরিট স্টুডেন্ট, প্রত্যেক বছর প্রথম হয় সে। এছাড়া তার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসও খুব ভালো লাগে, স্পোর্টস খুব পছন্দ করে, ওকে সাহায্য করতে সবসময় ব্যস্ত থাকে। মত খারাপ জিনিসের উত্তর দিতে পারে, সমস্ত বাকি জিনিসগুলোর মত। তার মেয়ে খুবই ধার্মিক এবং এখানে তার মত। এখানে জিয়াও জিয়াওর দিকগুলো দেখানো হতে থাকে, ভালোভাবে বোঝা যায় সে ক্লাসের হেড হওয়ার জন্য সমস্ত কিছু ফলো করে চলে। ক্লাসে ফার্স্ট হয় ঠিকই, কিন্তু কাউকে সাহায্য করে না, কোনো রকমের কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেটও করে না। কাউকে কেউ বুলি করলে জিয়াও জিয়াওর থেকে সে সাহায্য চাই, নিজে তার মধ্যে ইনভলভ হওয়ার ডেকে দেয় এখানে টিচারদের। এখানে এমন একজন মানুষ, না সে কারোর সাথে কথা বলে, না কেউ তার সাথে কথা বলে। ইউনফেই বলতে থাকে যে প্যারেন্টস টিচার মিটিং এ আর এখানে ইউনফেইকে ডেকেছিল জিয়াও জিয়াওর প্যারেন্টহুডের বিষয়ে কিছু কথা বলার জন্য। ইউনফেই একটু মদ্যপ ছিল, উঠে দাঁড়িয়ে টিচার কি অভিভাবকদের সামনে কথা বলতে গিয়ে বমি করে দেয়। এখানে বলতে থাকে ক্লাসের মধ্যে এবং বাকি অভিভাবকরা একজন এক্সপার্টের সমুচ্চ তাকে ট্রিট করেছে। তো এটাও বলতে থাকে যে জিয়াও জিয়াও এল্ডার্সদের খুবই সম্মান করে, আর মেয়ে একে অপরকে ছেড়ে থাকতে পারে না। পরক্ষণে জিয়াও জিয়াও দেখানো হতে থাকে সে তার বাবার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। তার মধ্যে তার বাবা এত বড় হয়ে গেছে অথচ ম্যাচিওর কিছুই করে না, বোকা বাজে বন্ধু নিয়ে মন কাটায় জীবনে কিছু প্রোগ্রেস করেনি। পরের দরজা বন্ধ, ভেতর থেকেই সে বলতে থাকে পড়াশোনা করতে চায়, তাকে একা ছেড়ে দিতে সে কথা বলতে চায় না। ইউনফেই এখানে বলতে থাকে কোনো ম্যানুয়াল বা ডেসক্রিপশন যদি কেউ ফলো করে নেয় বেস্ট স্টুডেন্ট কি করে হতে হয় সবকিছু বর্ণনা এখানে একটা জিনিসই দেবে, সেটা হচ্ছে তার মেয়ে কুইন জিয়াও জিয়াও সব দিক থেকে বেস্ট। এখানে সবসময় গর্ব সহকারে বলে কুইন ইউনফেই মেয়ে কুইন জিয়াও জিয়াও। পরের দৃশ্য এখানে ইউনফেই এখানে তার মেয়ের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে, এখানে মেয়ে বাবার বডি সোয়াপ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ভয়েস কুইন জিয়াও জিয়াওরও শোনা যায়, বলতে থাকে সে একজন স্টুডেন্ট এবং 16 বছর বয়সী মেয়ে। তারা কখনোই এরকম ছিল না, কিন্তু একদিন একটা ঘটনার পর এরকম তাদের বডি সোয়াপ হয়ে গেছে। পরের দৃশ্য জিয়াও জিয়াওর মাকে, নাম এখানে হচ্ছে লি জুইউ। জিয়াও জিয়াওর বাবা মা দুজনে ডিভোর্স হয়ে গেছে। জুইউ এখানে দীর্ঘ বছর আমেরিকা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, তার বর্তমানে এখন একটা বয়ফ্রেন্ডও আছে। জিয়াও জিয়াও এখানে বলতে থাকে মা জুইউ চাইছে যে তার মেয়েকে নিয়ে গিয়ে বিদেশে পড়াশোনা করাতে, তার জন্য ভালো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। সেখানে পড়াশোনার পরিবেশ, ফিলোসফি সবকিছু অন্যরকম, অন্যান্য দেশের তুলনায় আপগ্রেডেড। জিয়াও জিয়াও এটাও বলে যে তার বাবা ইউনফেই কোনোভাবেই রাজি না নিয়ে। জিয়াও জিয়াও মা বাবার মধ্যে অনেকবার বচসাও হয়েছে, কোনোভাবে এখানে ইউনফেই এখনো পর্যন্ত রাজি হয়নি। এর কাছে একবার জুইউর বয়ফ্রেন্ড গিয়েছিল কথা বলতে, জিয়াও জিয়াওর বাবা তার চোখের মধ্যে মেরে ফুলিয়ে দিয়েছিল, আর তার দীর্ঘদিন ছিল। মার খেয়ে আসার পর তার মায়ের বয়ফ্রেন্ড তার মাকে বলেছিল একটা মূর্খ লোকের সাথে করতে গেলে তাকে আরো বেশি টাফ হতে হবে। তার এক্স হাজবেন্ড তার গায়ে হাত তুলেছে, নিরাপদে সে তার সাথে জিততে পারবে না এই ভেবে। মার খাওয়ার পর এটাও বলে যে তার এক্স হাজবেন্ডের বউ ছিল একসময় এই ভেবে তাকে ছেড়ে দিয়েছে। জুইউকে সে এখন ভালোবাসে তার জন্য। ওখানে বলতে থাকে তার মা আর তার বয়ফ্রেন্ড তাকে বিভিন্ন মুগ্ধ করে সম্মোহিত করে সাথে আমেরিকা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তার মায়ের বয়ফ্রেন্ডকে দেখলে তার বাবার মতোই তার ভীষণ রাগ হয়। মায়ের বয়ফ্রেন্ড তার বাবার থেকে সামান্য বুদ্ধিমান এটা সে মানছে, তখন তার রাগ হয় তার বাবাকে আর সেই মূর্খটাকে একই মনে হয় সে খুব খারাপ ভাবে পেটাতে চায়। সমাজে তারা বোকার মতো জোকারের মতো ব্যবহার করে। পরে জিয়াও জিয়াও এখানে তার বাবার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। তার পোশাক পরা চোখে চশমা দেওয়া লোকটার নাম হচ্ছে শ্যান, কারিগর ছিল কিন্তু এখন অলস জীবনযাপন করে। গ্রুপে একজন মহিলাও আছে, তার নাম হচ্ছে আন্টি ফেই। এখানে তার বাবা ফেইকে পছন্দ করে এবং ইনফেইও মনে মনে তাই করে। এখানে আগে একটা স্যালো ছিল, এখন সে লটারি স্টোর চালায়। একজন কালো পোশাক পরা একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে গুয়াং। গুয়াং আসলে কি কাজ করবে সেটাই ঠিক মতো ঠাউর করে উঠতে পারেন। 3-4 জন মিলে মাঝে মধ্যেই নতুন ব্যবসায় কাজ করবে, করে ভুলভাল জিনিসে টাকাও লাগিয়ে ফেলে, আবার টাকা খরচা করে ফেলে। গুয়াংয়েরও এখানে খুবই লটারির শখ আছে। তো এটাও বলতে থাকে যে ইউনফেইকে সে কখনো আগে লটারি কিনতে দেখে, বন্ধুদের কথাতে এসে সে নিজে কিছু নাম্বার বলে এর মধ্যে লিখিয়ে দেয়, কোনোদিন কোনো নাম্বার চলে এলে তাহলে সে লটারি জিতে যাবে। সেভাবে আন্টি ফেইর থেকে ইউনফেই প্রথমবার কিনেছিল, আর জিয়াও জিয়াওর মন খারাপ হয়ে গেছিল। আরো জিয়াও বলতে থাকে সেই রাতের ঘটনাটা বলতে চাটে আসলে তার বাবা আর মেয়ে সোল এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। আসলে আঙ্কেল গুয়াংই তার বাবার কাছে ফেক ওয়াইন দিয়েছিল, এটা খাওয়ার পর তার বাবা প্যারেন্টস টিচার মিটিং এ গিয়ে বমি করেছিল। টিচার, স্টুডেন্ট এবং তাদের অভিভাবকরা পুরো গোটা মাস এখানে জিয়াও জিয়াওর উপর হাসাহাসি করেছিল, তার ভীষণ খারাপ লেগেছিল। এদিকে আবার জিয়াও জিয়াও এসেছে ইউনফেই স্টোরে। ইউনফেই আসলে এখানে একটা ছোট্ট স্টোর চালায়। এখানে বাবা মেয়ের মধ্যে আবার বচসা বেঁধে যায়। জিয়াও জিয়াও এখানে বলতে থাকে সে তার মায়ের সাথে আর তার বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে চায়, কারণ এখানে সে আর থাকতে চায় না তার বাবার জন্য। প্যারেন্টস টিচার মিটিং এ গিয়ে সে বমি করেছিল, আর সামনে তার মেয়েকে ছোট করেছিল, লজ্জিত করেছিল। সে এই স্কুল ছেড়ে দিয়ে চলে যেতে চায়। মা ঠিক বলেছে, বিদেশে আরো জিনিসপত্র আপগ্রেডেড আছে, এখানে গেলে সে বেটার ফিউচার পাবে। আমার সাথে সে আগেও অনেকবার কথা বলেছে, কিন্তু তার বাবা না করেছে। এখন রাগের বশে সে তার বাবাকে জানাতে চাইছে, তার বাবার থেকে সে আর পারমিশন চাইছে না।
ইউনফেই স্কুলে গিয়ে সেরকম কোনো কাজই করতে চায়নি, কিন্তু সে যে ওয়াইনটা খেয়েছিল সেটা ফেক ছিল, তার জন্য এরকম দুর্ঘটনা ঘটে গেছে। সে তো তার মেয়েকে বাকি সময় আর কোনোভাবেই লজ্জিত করে। ভিতরে এখানে বলতে থাকে জিয়া যে লিস্টও তৈরি করতে পারে, বইও লিখতে পারে। এখানে বলে বোঝাতেও পারবে না, শেষও করতে পারবে না তার বাবার গুণকীর্তি। এভাবে রাগের মাথায় ইউনফেই একটা কাঁচের গ্লাস মারে এর মধ্যে, আর সেটার একটা কাঁচ ভেঙে জিয়াজের মাথার মধ্যে লাগে, আর জিয়াজের ভীষণ খারাপ লাগে। তার বাবা মেয়ে দুজনে ঝগড়া করলেও কখনো বাবা তার গায়ে হাত তোলেনি। আগে দুঃখে লজ্জায় এখানে জিয়াজেও বলতে থাকুনই তার বাবার সাথে এরকম ব্যবহার করতে চায় না, কিন্তু সবকিছুর জন্য দায়ী তার বাবা নিজে। এখানে আশা করছে সে কোনোদিনও তার বাবার এই মেয়ে হতো না, তার সাথেও এরকম জিনিসপত্র হতো না। এই বলে সে স্টোর থেকে পালাতে থাকে রাস্তার উপর। বাইরে বৃষ্টি হতে থাকার জন্য, বাজ পড়তে থাকার জন্য প্রিয় একটা ছাতা নিয়ে তার মেয়ের পিছনে ছুটে যায়। থামতে বলতে থাকে, তাকে রাগ কম করতে বলতে থাকে, এটাও বলতে থাকে তার মেয়েকে ছেড়ে থাকতে পারবে না। এখানে দৌড়ে দৌড়ে রাস্তা পারাপার হতে চলন্ত গাড়ির সামনে চলে আসে, আর ইউনফেই তাকে ধরে বসে পড়ে বাঁচিয়ে গাড়ির ড্রাইভার সেখানে ঠিক সময় গাড়ির ব্রেক কষে দিতে সক্ষম। এখানে এরপরও একটা দুর্ঘটনা ঘটে যায় যে রাস্তার মধ্যে কাঠ এবং ইলেকট্রিসিটি দিয়ে একটা ব্যানার তৈরি করে রাখা ছিল, এর মধ্যে লেখা ছিল ভাগ্য পরিবর্তনের জন্য কোড নাম্বার হচ্ছে 16। এটার ওপর বাজ পড়ে, আর সেইটা পরে হচ্ছে বাবা আর মেয়ের ওপর। এভাবেই তাদের সোল সোয়াপ হয়ে যায়। পরের দৃশ্যে বাবা আর মেয়ে বডি সোয়াপ হয়ে যাওয়ার পর কোমা থেকে হসপিটালে জেগে ওঠে। ইউনফেইর দেহে যেহেতু এখন জিয়াও জিয়াও আছে, খুলেই তার বন্ধুদের দেখে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। তোরে গুয়াং বলতে থাকে 2 বছর হয়ে গেছে তার বাবা মারা গেছে। কিছু কথাবার্তাতেও তার বন্ধুরা বুঝতে পারে হয়তো মাথায় চোট লেগেছে, জন্যই সে এরকম কথাবার্তা বল। ফের বন্ধুরা এখানে বলতে থাকে যে তাদের বন্ধুদের সে চিনতে পারছে না, তার খারাপ লাগছে। এদিকে দৃশ্যে আবার জিয়া জিয়ার ভেতরে ইউনফেইকে দেখানো হতে থাকে। খুলেই দেখতে পায় তার এক্স ওয়াইফ তার সামনে। জুইও তার মেয়েকে মেয়ে ভেবেই বলতে থাকে সব ঠিক আছে, তার বাবাও ঠিক আছে, চিন্তা করতে হবে না। এদিকে জিয়া জিয়ার ভেতরে ইউনফেই বলতে থাকে কোনোভাবেই তার ছোট বাচ্চা মেয়ে না, ছোট বয়ফ্রেন্ডও না, যাকে বাচ্চাদের মতো সে ট্রিট করবে। এখানে তাকে আর ভুল করে স্পর্শ না করে, সে কি এখানে তাকে সিডিউস করতে চাইছে। জুইও ভয় পেয়ে তাকে দেখে বলতে থাকে যে একবার এসে চেক করতে তার মেয়ের কিছু হয়ে গেছে। পরের দৃশ্যে দেখানো হতে থাকে বাবা আর মেয়ে নিজেদের ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তাদের দেহ তো অক্ষত আছে, কিন্তু তাদের সোল চেঞ্জ হয়ে গেছে। ভয় পেয়ে দুজনে চিৎকার করে বাইরে বেরিয়ে খুঁজতে থাকে। দুজনকে সামনে চলে এলে বুঝতে পারে যে তাদের বডি সোয়াপ হয়ে গেছে। থেকে ইউনফের বন্ধুরা বলতে থাকে যাই হয়ে যায় পর্যন্ত তারা ফ্যামিলি, তারা সম্পর্কে বাবা মেয়ে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। উনি বডি সোয়াপ হয়ে যাওয়া জিয়া জিয়া এখন ইউনফের মধ্যে আছে। তার মেয়ের হাত পা মুখ চেক করে চুল ধরে টেনে এর মধ্যে আলতো করে হিট করলে ফের বন্ধুরা খুবই অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। জিয়া জিয়ার মা লি জুইউ এসে কাজ চেঁচামেচি শুরু করে দেয়, চড়াও হয়ে যায় এবং বকাবকি করতে থাকে আর বলতে থাকে সে তার এত ভালো মেয়ের সাথে এভাবে খারাপ ভাবে ট্রিট কি করে করতে পারে, এখানে কোনোভাবেই তাকে ছেড়ে দেবে না। এখানে তার নিজের জীবনে প্রোগ্রেশন চায় না, আর মেয়েটাকেও জোর করে ধরে রেখেছে। ফের বন্ধুরা এসেও তাদের দুজনকে আলাদা করতে থাকে, ছাড়াতে থাকে। পর থেকে বডি সোয়াপ হয়ে যাওয়ার জন্য যে ওকে ইউনফেই এবং ইউনফেইকে জিয়া জিয়া বলা হবে। তার সহকর্মীরা যখন তাদের সাথে কথা বলবে স্ক্রিনের মধ্যে থাকবে, তখন তারা বডির ব্যক্তিটিকে সেই ব্যক্তিটিই ধরে নেবে। ক্লিয়ারেন্সের জন্য বলে দেওয়া হলো। হসপিটালের মধ্যে তাদের দুজনকে ভালো করে চেক করা হয়, দেখানোর জন্য যে তাদের মধ্যে আর কোনো সমস্যা বা ত্রুটি বিচ্যুতি আছে কিনা। দেহের মধ্যে কোনো সমস্যাই নেই, কারণ তাদের শুধুমাত্র এখানে আত্মা চেঞ্জ হয়েছে। মেয়ে আর বাবা নিজেদের বডির মধ্যে ফিরে আসার জন্য অন্যান্য অনেক রিচুয়াল করে। সেই ব্যানার পোস্টের নিচে গিয়ে পড়ার চেষ্টা করে, সেটাকে নিজেদের ওপর ফেলারও চেষ্টা করে। দুজনে দুদিক থেকে দৌড়ে এসে ধাক্কা খেয়ে ফেলে। পুরনো ম্যাজিক ট্রিক্সও ইউজ করার চেষ্টা করতে তাদের আবার সোল সোয়াপ হয়ে যায়। তারপর তারা নেটের মধ্যে চেক করে নিয়ে অপর দুজনকে ধরে শক খায় ইলেকট্রিক ইকুইপমেন্টের সাহায্যে। কেউ না হলে লাস্ট তার অ্যাকুপাংচারও ট্রাই করে। এখানে কিছুই হয়ে ওঠে না। বিরক্ত হয়ে স্টোরে এসে বাবা মেয়ে বলতে থাকে কিছুতেই কিছু হচ্ছে না। ফেই তখন বলতে থাকে জিয়াজিয়াকে ঘুমিয়ে পড়তে, কারণ আগামীকাল তার স্কুল আছে। বলতে থাকে তার কিছু করার না, বাবাকে স্কুল অ্যাটেন্ড করতে হবে। বলতে থাকে সে তো কিছুদিনের ডে অফ নিতে পারে। বলতে থাকে বেশি দিন আর সময় নেই, পরীক্ষা আছে, সে কখনোই স্কুল মিস করতে পারে না। এই বলতে থাকে তাকে বেশি চিন্তা করতে না, সেও একসময় স্টুডেন্ট ছিল। জিয়াজিয়া অবাক হয়। বলতে থাকে তাকে ভেঙে কোনো লাভ নেই, মেয়ের কাছে এখানে না কোনো অপশন আছে না কোনো চয়েস। দুজনের জীবনে আছে, তাই তাদের দুজনের জীবনেই তাদের লিড করতে হবে, এটা যে করেই হোক না কেন। পরের দিন এখানে স্কুল যাওয়ার হলে এখানে একটা ডায়েরির মধ্যে সমস্ত লিখে যায় ডুজ আর ডোন্টস, কি করতে হবে কি করতে হবে। এটাও জানিয়ে দেয় যে স্কুলে যেন তার বাবা তার জন্য কোনো ট্রাবল না তৈরি করে। এখানে তাকে আশ্বাসন দেয় যে সে তার বাবা এখানে অ্যাডাল্ট মানুষ, হয় না পেতে সে এখানে তার মেয়েকে পপুলার করে আসবে। যেও বলে দেয় যে তাকে স্টোরে গিয়ে কি করতে হবে কি করতে হবে না সেই লিস্ট নিশ্চয়ই বানিয়ে রেখেছে, তাকে দিয়ে দিতে।
ইউনফেই বলতে থাকে যে কাউন্টারের নিচে আছে, সে চেক করে নিতে। দিকে দেখায় ইউনফেই রাস্তা দিয়ে যাচ্ছে, ওদের সাথে দেখা হয়ে যায়, তাই সে ক্যাজুয়াল বলতে থাকে আজকে বাড়ি ফিরে আসার পর রাত একসাথে ড্রিঙ্ক করতে পারবে। শ্যান আর গুয়াং কথাটা শুনে অবাক হয়ে যায়। তার মনে পড়ে আর বলতে থাকে যে তার বাবাকে যা ড্রিঙ্ক না করে। সবাই হেসে ওঠে আর তারপর চলে যায় স্কুলে। ইউনফেই এখানে স্কুলে প্রবেশ করতে থাকলে সবাইকে সে গ্রিট করার চেষ্টা করে, গুড মর্নিং বলার চেষ্টা করে, কিন্তু বোটের মতো ভেতরে যেতে থাকে। তখনই এখানে জিওজিওর একটি ক্লাসমেট মেমিয়াও এসে তাকে ধরে। সবসময় জিওজিওর সাথে কথা বলার চেষ্টা করে, ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। জিওজিও এখানে পাত্তা দেয় না। এখন যখন সে ইউনফেই সে প্রচুর কথা বলতে শুরু করে মেমিয়ার সাথে একপাশে দাঁড়িয়ে পড়েছে, তারা কি খুব ক্লোজ? মেমিয়া বলতে থাকে কোনোভাবেই না, যে এখানে খুব বদমেজাজি মেয়ে একজন, মাঝখানে থেকেও একা থাকতে সে ভালোবাসে। তো সেদিন হাও আর তার গ্রুপ মিলে যখন এখানে মেমিয়াকে বুলি করছে, তখন মেমিয়া সাহায্য চাই, জিওজিও তো তাকে সাহায্য করেনি, কিন্তু সে টিচার দেখে তাকে সাহায্য করেছিল, তার জন্য তাকে সেদিন ধন্যবাদ দেওয়া হয়নি, তাই আজকে সে জানাচ্ছে ধন্যবাদ। তখন মনে হয় যে জিওজিও তাকে ডুজ আর ডোন্টস এর লিস্ট দিয়ে দিয়েছে, একবার চেক করে নেওয়া যাক। সেটা খুলে দেখতে থাকে যে 7:30টার আগে তাকে স্কুলে প্রবেশ করতে হবে, গ্রিট করতে না, কারণ কেউ তাকে গ্রিট ব্যাক করবে না। এরপরে এখানে মেমিয়ার সাথে ইউনফেই ক্লাসের মধ্যে চলে এলে ক্লাস টিচার ওয়াংকে দেখে ধরে বলতে থাকে যে প্যারেন্টস টিচার মিটিং এর পর অনেকদিন বাদে তার সাথে দেখা হল, ক্লাসের মাঝখানে ওরকম অশুভতম করে ফেলার জন্য সে মাফ চাইছে। মনে পড়ে যে তার বাবার জন্য সে মাফ চাইছে, এটা বলে। ওয়াং জিজ্ঞেস করে সে ঠিক আছে। শুরু হওয়ার সময় আগে টিচার ওয়াং বলতে থাকে মাসের টেস্টে ডিস্ট্রিক্টের মধ্যে এখানে জিওজিও প্রথম হয়েছে, জন্য সবাই তাকে কংগ্রাচুলেট করতে। ইউনফেন এখানে নিজেই দাঁড়িয়ে নিজের জন্য তালি মারতে থাকে, সাথে শুধুমাত্র মেমিয়াও তালি মারছে এবং বাকি কেউ এই জিনিসটা ভ্রুক্ষেপ করে না। জিওজিও দৃশ্য দেখে যে তার বাবা স্টোর কতটা অপরিষ্কার, কত এলোমেলো ভাবে আছে, ঠিকঠাক গোছানো কিছু নেই। প্রথমে সমস্ত কিছু পরিষ্কার করে তার অনুযায়ী সজ্জিত করে দেয়। দিকে স্কুলে ইউনফেইকে ডাকা হয়, ভেবে টিচার ডাকে বোর্ডে সলভ করার জন্য একটা জিনিস। এখানে ইউনফেই বোর্ডে সলিউশন লেখার পর আর কিছুই করতে পারে না। আর ওয়াং বলে যে ঠিক আছে, প্রশ্নটা খুবই কঠিন, তাই সে তাকে ছেড়ে দিচ্ছে। এদিকে দেখানো হতে থাকে যে স্টোরে রাজার কাছে এখানে আন্টি ফেই চলে এসেছে। মানে তাকে লটারি টিকিট দেখিয়ে বলতে থাকে যে লটারি টিকিটটা সে কেটেছিল, নাম্বার রেখেছিল, সেটা সে তাকে আজকে দিতে এসেছে। এখানে ইউনফেই দেহ থেকে বলতে থাকে তাহলে তার বাবা ফাইনালি লটারি টিকিট কেটেই নিয়েছে। কথাটা শুনে অবাক হয় আর বলতে থাকে এর জন্য হয়তো তার মেমোরি লস হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, ভালো করে পরিষ্কার দেখে মনে হচ্ছে সে কি এখানে বিক্রি করতে চাইছে। ধরে এখানে জিওজিও বলতে থাকে অপরিষ্কার ছিল, তাই সে একটু ভাবলো পরিষ্কার করে নেবে। এখানে বলতে থাকে তাহলে সে নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছে। এখানে তাকে বডি মাসাজ দিয়ে দিচ্ছে ভালো করে। জিওজিও ভয় পেয়ে দৌড়ে গিয়ে এক সাইডে বলতে থাকে ফেইয়ের কিছু বলা থাকে তাহলে সে তাকে বলতে পারে। এখানে বলতে থাকে যে প্রথমত চাইবে সে তার মেয়ের হয়ে যেন কিছু না বলে। মানে ছোটবেলা থেকে তার বাবার সাথেই বড় হয়েছে। জিওজিও একটু বদমেজাজি এবং মাথা গরম সম্পন্ন মেয়ে, বুঝতে পারে কারণ সে একা। ফেই আর ইউনফেই তো এখানে একে অপরকে পছন্দ করে, এই চাই শেষ পর্যন্ত ফের সাথে একত্রে বন্ধনে আবদ্ধ হয়ে জিওজিও মা হতে। এটাও বলতে থাকে যে সে বিশ্বাস করে সে ভালোবাসা দিয়ে জিওজিওকে কন্ট্রোল করে নেবে। এই বলতে থাকে এখানে ইউনফেই ভেবে জিওজিও এখানে একে অপরের থেকে অনেকদিন আলাদা থেকেছে, এখানে দুজনেই একা। বয়সটা এরকম না যে তারা একা থাকতে পারে, সবসময় সঙ্গী সাথীর প্রয়োজন আছে। জিওজিও এখানে ভয় পেয়ে ফের থেকে দূরে সরে বলতে থাকে এটা বাড়াবাড়ি হচ্ছে, তার ভয় লাগছে। এর কথাটা শুনে খারাপ লেগে যায়, এখানে চেপে জোরাজোরি করে ধরতে চায়। জিওকে তখনই ওয়াকিটকিতে শোনা ফের বন্ধু এখানে শেন বলছে যে মাছ ধরে তারা আসছে। এখানে ইউনফেই কিছু মেয়েদের স্কুলে কথা বলতে দেখে সামনে গিয়ে বলতে থাকে কি কথা বলছিল তাকেও বলুক, সেও একটু কৌতূহলী। বলতে থাকে জিওজিও এখানে পাল্টে গেছে তাদের মনে হচ্ছে। ইউনফেই বলতে থাকে যে হ্যাঁ, মেয়েরা একটু আনপ্রেডিক্টেবল হয়, স্কুলে আছে তাদের একসাথে থাকা উচিত, স্কুল থেকে বেরোনোর পর বুঝতে পারবে যে ফ্রেন্ডশিপ কতটা গুরুত্বপূর্ণ। এখানে হেসে বলতে থাকে তার বাবা যেরকম বমি করেছে তার মতো তাদের একবার শো করে দেখাতে পারে, এই বলে হেসে দৌড়তে থাকতো, তাদের ধমকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে ইউনফেই স্টোরে দেখানো হতে থাকে এখানে একজন বিদেশি কাপলকে ধরে এনেছে। এখানে চাল খোদাইয়ের এক্সপার্ট, সে সেই কাজগুলো করতে অনেক জিনিসপত্র লিখেছে, এগুলো ছোট ছোট কাঁচের জারের মধ্যে ভরে দেখাচ্ছে আর বলছে এই জিনিসগুলো সংস্কৃতির অধরা অস্পৃশ্য ঐতিহ্য, চাইলে কিনতে পারে। তখনই সেখানে গোয়াং চলে আসে অন্য একজন কাস্টমার। থেকে প্রথমে সে এক প্যাকেট সিগারেট নিতে চায়, স্কার্ভিং গুলো দেখে বলতে থাকে সেই বিদেশি জিনিসটা খুবই মহামূল্যবান জিনিস, ওয়ালেটটা ঘরে ভুলে রেখে এসেছে, কিন্তু সেই বিদেশি কাপল যদি না কেনে তারা কিনে নেবে। তারা সবই চাইনিজ ভাষায় বলতে থাকে, বিদেশিরা তাদের কোনো কথাই বুঝতে পারে না। সেই কাপলটা এখানে তাদের থেকে দাম জানতে চাইলে স্কার্ভিং এর তারা ইশারা করে এখানে আঙ্কেল শেন বলতে থাকে যে 5, এখানে সে 5 ইউয়ান বলতে চেয়েছে। বিদেশি কাপলরা ভেবে নেয় যে 5000। এখানে বলতে থাকে তারা অত্যাধিক বেশি চার্জ করছে। সেই কাপলদের এখানে সে ইংলিশে বলে দেয় যে জিনিসটা এত ভালো লেগে থাকে এই স্টোর থেকে বেরিয়ে যেন এর জন্য যে মার্কেট প্রস্তুত আছে
আছে সেখানে চলে যায়। এখান থেকে সোজা বেরিয়ে পশ্চিমে স্ট্রিটের ওখানেই তাদের মার্কেট আছে। সো আরএমবি করে তারা সেখানে পেয়ে যাবে। সেন এখানে বলতে থাকে জিয়াও জিয়াওকে যে সে বুঝতে পারলো না কি বললো। তো তারা এখানে প্রাইস সেট করেছিল 5 ইউয়ান প্রতিটা শস্য দানার জন্য। মাসের বেশি সময় ধরে সেই জিনিসগুলো খোদাই করেছে স্পেশাল দক্ষতা দিয়ে। ওখানে জিয়াও জিয়াও বুদ্ধি করে কাপেল 300টা চাল খোদাই বিক্রি করে দেয়। ডাইনিস্টির কিছু কবিতা কাব্য তার মধ্যে লেখা আছে বুঝিয়ে দেয়। আঙ্কেল গুয়ান এখানে সেই বিদেশি কাপেলদের এটাও বোঝাতে চায় যে পরের মাস কুসিয়াক্সের অনালেক্সের নতুন জিনিসপত্র তারা চালে খোদাই করতে চলেছে, সেটাও তারা নিতে পারে। এরপরে এদিকে জিয়াও জিয়াও জিজ্ঞেস করতে থাকে সেন মাসের বেশি সময় ধরে সে এই চালে খোদাই করেছে, কিলোগ্রাম চালের জন্য একবার সে বিক্রি করছে 2000 টাকারও কম নিচ্ছে। সেন বলতে থাকে তাকে যখন এই কাজটা করতে দেওয়া হয়েছে 1 কিলোগ্রাম চালের জন্য 2000 টাকার কমও পে করেছে, তবুও এখানে সে কাজ করে খুবই সন্তুষ্ট। শুনে এখানে রাগ হয়ে যায়, বিরক্ত লাগে। সে বলতে থাকে কতটা বোকা, তাদের মতো বোকা সে কখনো দেখেনি। এখানে বলতে থাকে তার মাথায় একটা বিজনেস আইডিয়া এসেছে, এটা সে তার বন্ধুদের থেকে শুনেছিল। চায়নায় ঝিঝি পোকার ফাইটিং নিয়ে একটা বড় গেম হয়। গুয়াং বলতে থাকে তার এক বন্ধু অনেক ঝিঝি পোকা কিনেছে, এগুলোকে বড় করছে, থেকে বড় ধরনের প্রফিট করার জন্য প্ল্যানও তৈরি করেছে। সেই প্ল্যানটাই এখানে তাদের শোনাতে চাইছে যে তিনজনকে এই ব্যবসাটা খুবই স্যুট করবে। এখানে প্ল্যানটা হচ্ছে তারা যখন ঝিঝি পোকা কিনবে, যেহেতু এখানে কারিগর ছিল, সে লোহার নোখ লাগিয়ে দেবে ঝিঝি পোকাদের মুখের মধ্যে, তখন তার লোহার ঝিঝি পোকা আর ফাইটিং এ তারাই জিতবে। বলতে থাকে প্ল্যানটা হচ্ছে এরকম, এখানে ঝিঝি পোকা কিনবে, জিনিসটাকে প্রমোট করবে, সহ্য করবে যাবতীয়। যেহেতু এখানে দক্ষ একজন কারিগর, সে এখানে ঝিঝি পোকার মুখে পেরেক বা নোখ লাগাবে। তাদের প্রিয় বন্ধু ইউনফেই এখানে এর মধ্যে তাদের ক্যাপিটাল ঢেলে 50,000 ইউয়ান, এটাও জানিয়ে দেয় তারা যখন প্রফিট করবে তাদের 80,000 ইউয়ান ফেরত দিয়ে দেবে। এখানে কথাবার্তাগুলো শুনে বুঝতে পারে যে কতটা বোকা বোকা জিনিসপত্র। বাচ্চাদের ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থেকেও তারা বেশি বাচ্চাদের মতো কথাবার্তা বলছে। এখানে পরিষ্কারভাবে তাদের মুখের উপর গেট আউট বলে দেয়। তারা এখানে ইংরেজি না বুঝতে পারলে তাদের চাইনিজ ভাষায় গেট আউট বলে। আর গুয়াং এখানে বলতে থাকে যে এখানে ইউনফেই পাল্টে গেছে, বড় পাল্টে গেছে, সে রুড়ো হয়ে গেছে। পরে স্কুলের দৃশ্যে ইউনফেই বলছে স্কুলে খাবার নিতে গিয়ে যে ডিশ সে দেখতে পাচ্ছে, সে বলতে চায় না সে কি নেবে, কারণ একটাও তার পছন্দ না। জন্য যেন একটু বাদাম আর একটু হুইস্কি এনে দেয়। সে খেয়াল করে যে তার বয়স এখন 16, এখন তার মেয়ে স্কুলে আছে। আর বলতে থাকে ঠিক আছে সবকটা ডিশে অল্প অল্প করে দিয়ে দিতে। ওই মেয়েও এখানে ইউনফেইর কাছে চলে আসে আর বলে যে তার সাথে একসাথে খেতে বসে। ফাঁকা টেবিল চেয়ার এখানে ইউনফেই দেখতে পেয়ে ওকে বলতে থাকে তারা সেখানে কেন বসছে না। তখনই দেখায় যে সেখানে কিছু অন্য মেয়ে চলে এসেছে। মনোভাবটা এখানে খুবই উদ্ধত। এখানে মেমে ওকে বলতে থাকে যে তারা এরকম এত উদ্ধতপূর্ণ আচরণ কেন করছে, তারা এখন স্কুলে আছে। ও বলতে থাকে এখানে তাদের সকলে ভয় পায়, তারা আসলে এখানে বলি, তাদের কথা বেশি না ভাবতে। জিয়া জিয়ার কাছে স্টোরের মধ্যে ওয়াইন শপের মালিক চলে এসছে আর সে ভয় দেখাতে থাকে এখানে এখন স্নায়ু কাঁপেনি যখন তার বিষয়ে ভেজাল বিক্রি করার জন্য ওর কাছে রিপোর্ট করেছিল, আর তার জন্য 30,000 টাকা ফাইন দিতে হয়েছে। এখন সে মেয়েদের মতো চিৎকার করছে, এর মতো ভয় পেয়ে ছটপট করছে। এখানে বেশি কিছু বলবে না, 1 সপ্তাহ সময় দিচ্ছে, 50,000 ইউয়ান তার চাই, তাহলে সে এখানে তাকে পিটিয়ে উসুল করবে। এই সমস্ত কথাগুলো শুনে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে দেখানো হতে থাকে স্কুলে ইউনফেইর কাছে ইমিয়া এবং অন্যান্য কিছু মেয়েরা এসে আগের মতোই সাহায্য চাইতে থাকে, তাদের সাহায্য করতে লেখাপড়াকে। কিন্তু সে বলতে থাকে সে অনুপ্রেরণা পাচ্ছে না, পরে করে দেবে। বলতে থাকে যে ঠিক আছে, দিনের লাঞ্চের খরচা সে দিয়ে দেবে। বলতে থাকে যে পরের দিনে লাঞ্চের খরচা সেও দিয়ে দেবে, তাকেও সাহায্য করছে। সে বুদ্ধি করে বলতে থাকে হোমওয়ার্কের নোটবুকগুলো নিয়ে যাচ্ছে, আগামীকাল তাদের দিয়ে দেবে করে, গিয়ে ভালো করে মন দিয়ে বসে করবে, তার জন্য লাঞ্চের খরচ দিতে হবে না, ক্যাশ দিয়ে দিতে। এদিকে আবার যে ওয়াইনফেই চলে এসেছে স্টোরে এবং জিয়াজোকে জিজ্ঞেস করছে এছাড়া সে স্টোর কিরকম ভাবে চালিয়েছে। তার আগে বলে যে স্কুলে গিয়ে সে নিশ্চয়ই কোনো তার মেয়ের জন্য ট্রাবল ক্রিয়েট করে। ইউনফেই বলতে থাকে কোনোভাবেই না, তাদের স্কুলে খুব মজা করেছে, ভালোভাবে তার পুরোনো জীবনের সময় কাটিয়েছে। তো তারপর বলতে থাকে আজকে স্টোরের মধ্যে একজন খুবই আর খুব রাগারাগি করা মেজাজি ব্যক্তি এসেছে, বাবা ফেক ওয়াইনের জন্য তার উপর রিপোর্ট করেছে। 30,000 ইউয়ান তার জন্য তাকে দিতে হয়েছে, আর তাকে ওয়ার্নিং দিয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে 50,000 ইউয়ান তাকে ফেরত দিতে হবে। সে তাকে পিটিয়ে টাকা উসুল করবে। এই বলতে থাকে খুব খারাপ সময় লোকটা চলে এসে, তাকে ভয় পেতে না, সে এখন একজন বড় মানুষের দেহে আছে, যদি তার গায়ে হাত দিতে আসে সেও যেন তাকে পিটিয়ে দেয়। সে ভয় পেলে আঙ্কেল সেন আর আঙ্কেল গুয়াং আছে, তাদের থেকেও সাহায্য চাইতে পারে। জিজ্ঞেস করতে থাকে আর কি হয়েছে। তখন এখানে জিয়াজাও বলতে থাকে যে আন্টি ফেই এসে, দুজনের মধ্যে কি এখানে কোনো সম্পর্ক চলছে। তুই এখানে মজা করে জিজ্ঞেস করে আন্টি ফেই কি একা এসেছিল। বলতে থাকে বেশি ভাবতে হবে না, তাদের অ্যাডাল্টদের ব্যাপার, বিষয়টাকে এখানে এইভাবে ছেড়ে দিতে। পরে নিজের স্কুল ব্যাগ থেকে ইউনফেই বের করে এখানে জিয়াজিওকে দিয়ে বলতে থাকে যে কমপ্লিট করে দিতে, আগামীকাল তাকে এগুলো সাবমিট করতে হবে। কি আবার পরের দিন জিয়াজিও স্টোরের মধ্যে বসে এদিক থেকে ক্যাশ ডেলিভার হচ্ছে, সেগুলোর ভয়েস পাচ্ছে, কোনো অ্যালিপাই থেকে, কখনো উইচ্যাট থেকে। এদিকে আসলে স্কুলের মধ্যে ইউনফেই কে বলছে সে হোমওয়ার্ক করে এনে দেবে, আজকে যে দেবে আগামীকাল করে এনে দেবে। তার আগে কিউআর কোড স্ক্যান করে তাকে যেন পে করে দেয়। স্টুডেন্ট সেটাই করছে। পরে এখানে স্কুলের মধ্যে এই কাজগুলো করতে দেখে সেই বুলি মেয়েদের গ্রুপ হাও বন্ধুরা সেই জিনিসগুলো রেকর্ড করে নেয়। এখানে ইউনফেইর কাছে এসে বলতে থাকতে ক্লাসের ইনচার্জ সে কি ভুলে গেছে, এখানে ক্লাসের মনিটর তাকে সবকিছু ধরে বেঁধে রাখতে হবে, সে এখানে সবকিছু না সামলে উল্টে এইসব কাজ করছে। রেকর্ডিংটা
দেখিয়ে বলে এটা তার টিচারদের কাছে, বাবার কাছে পৌঁছলে কি হবে সে জানে। কি ইউনফে এখানে কনফিডেন্টের সাথে বলতে আসে তার বয়স কত, এইসব ট্রিক তার উপর অ্যাপ্লাই করতে পারে। বলে স্কুল শেষে দাঁড়িয়ে থাক, তাদের সাথে কথা বলার আছে বলে মেয়েটি এই কথাটা জানায় ইউনফেইকে। দিকে দেখানো হতে থাকে স্কুল শেষে তার গ্রুপ এবং ইউনফেই দাঁড়িয়ে কথা বলছে, তাদের মধ্যে ডিল করা হচ্ছে যে 70% আর 30% ভাগাভাগি হবে। ভাবে যে ইউনফেই এখানে তাদেরকে 70% দিচ্ছে আর নিজেকে 30% নিচ্ছে। এখানে বলতে থাকে কিন্তু স্টুডেন্টরা যদি তার থেকে কেনে তাহলে আর 10% তার বেশি চাই। বলতে থাকে সে কথাটা বুঝলো না, সে এখানে তাকে 30% অফার করছে আর নিজে 70% মালিক হচ্ছে। ইউহার বয়সটা এখনো অনেক কম, সে এত কম বয়সে এত লোভী হলে চলবে না। এখানে বলতে থাকে যে অ্যাক্সিডেন্টের পর তার মাথাটা খারাপ হয়ে গেছে, সে একদম চেঞ্জ হয়ে গেছে। উনি সেখানে লং বলে একটা ছেলে চলে আসে কিছু গ্রুপ নিয়ে, আসলে লিউ হাও আর বাকি মেয়েদের সেই এখানে ভয় দেখার উপর চাপ দিয়ে স্টুডেন্টদের থেকে টাকা উসুল করে। এখানে বলতে থাকে যে স্টুডেন্টদের উপর এরকম রাগারাগি করে বুলি করে চলে না, এবার সপ্তাহের মধ্যে সে এখনো সেরকম বেশি টাকা জোগাড় করতে পারেনি বলে সেই ছেলেটা মেয়েদের গায়ে হাত তুলতে গেলে ইউনফেই মাঝখানে চলে আসে, তার হাত মুড়িয়ে ধরে বসে পড়ে। থাকে আচ্ছা সেই আসলে সেই কালপ্রিট, মেয়েদের আর স্টুডেন্টদের ভয় দেখাচ্ছে বলে ছেলেটা বাকি ছেলেগুলোকে বলতে থাকে যে মেয়েটাকে ধরে পেটাতে। সে এখানে বলতে থাকে তার সাহস তো কম না, যার সাথে ডিল করছে সেখানে সম্পর্কে তাদের দাদু হয়, কিন্তু ছোট বাচ্চা মেয়েদের স্টুডেন্টদের ভয় না দেখি থাকলে তার সাথে লড়াই করুক বলে ছেলেটা এখানে লাগতে থাকলে সে এখানে ক্ষমা ভিক্ষা করতে থাকে জিওর থেকে। এখানে ভুল করে হাত ছেড়ে দিলে লং বলে ছেলেটি এখানে বেধরক ভাবে মারে সব রকম পজিশন ইউনফেইকে, কিন্তু সে কোনোভাবেই হার মানে না, মার খেয়ে নেয় দরকার হলে। এখন সে তার নিজের শরীরে নেই, তার মেয়ের দেহের মধ্যে যতই হোক সেই মেয়েটা 16 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, তার শরীরে অত জোর নেই। আর তোর বন্ধুরা এখানে ইউনফেইকে ছেড়ে দেওয়ার পর উঠে বলতে থাকে যে সে এখন তার মেয়ের দেহের মধ্যে আর কোনো বয়সে একটু ছোট আর দুর্বল বল স্পেশাল সিচুয়েশনের জন্য সে বেঁচে গেল। সে তাকে দেখে নিতে আর ভবিষ্যতে যদি স্কুলের মেয়েদের দিকে বা তার দিকে আর তাকে ছাড়বে না। লিউ হাও আর তার গ্রুপ এখানে চলে আসে এর কাছে এবং তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়, তারা বন্ধু হয়ে যায় ভালো। ইউনফেইর সামনে জুইউ এবং তার বয়ফ্রেন্ড এসে বলতে থাকে যে তাদের সাথে অ্যাব্রডে সেটেল হয়ে পড়াশোনা করার জন্য হয়েছিল সেই অ্যারেঞ্জমেন্ট সেই প্রসিডিউর তারা ভালো মতো করছে, চলে এসেছে এই জিনিসটাকে ভালোভাবে ফেকে গিয়ে যেন তারা বুঝিয়ে দেয়। এখানে জিওর দেহর ভেতর থেকে বলতে থাকে যে জিনিসটা এখন কি অ্যাপ্রোপ্রিয়েট হবে। জিওর মা এখানে জুইউ বলতে থাকে বাবা এখানে কোনোভাবে আনরিজনেবল না, দিন মেয়েকে সাথে রেখেছে সে তার ছাড়তে একটু খারাপ লাগবে ঠিকই, সে এখানে তার বাবার সাথে কথা বলবে। এখানে ইউনফেই জিওর কাছে মধ্যে জুইউকে নিয়ে চলে আসে, যেহেতু এখানে বডি স্যাপ হয়ে আর জুইউ সমস্ত কথাগুলো এখানে ইউনফের দেহকে বললে জিও জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করে। তা বলতে থাকে যে তাদের একটু সময় দেওয়া উচিত, তাদের সোল এক্সচেঞ্জ হয়ে আছে, এই সত্যি কথাটা বলতে পারে না। এখানে ইউনফে জিও দেহের ভেতর থেকে পরিষ্কারভাবে তার মায়ের মুখের উপর বলে দেয় সে কোনোভাবেই যেতে চায় না, এখানে সে তার বাবার সাথেই থাকতে চায়, এই দেশে থেকেই পড়াশোনা করবে। ইউর এই কথাগুলো শুনে ভীষণ রাগ খারাপ লাগে, রেগে এখানে জিওকে বলতে থাকে নিশ্চয়ই তার উপর কোনো ম্যাজিক করেছে, জোরাজোরি করেছে, তার এখানে সিদ্ধান্ত চয়েস পাল্টে দিয়েছে। খুব ভালো মতো জানে তার মেয়ে পড়াশোনায় ভালো এবং পড়াশোনার জন্য সবকিছু করতে পারে, বিদেশে গেলে তার ফিউচার বেটার হবে। এখানে তার বাবা তার মেয়ের মাথা ঘুরিয়ে দিয়েছে। দেহের ভেতর থেকে এখানে জিয়াজও বলতে থাকে মা জুইউকে যে তার মেয়েকে একটু সময় বিদেশে পড়াশোনার জন্য ঠিকই যাবে। এখানে জিয়াজের ভেতর থেকে তার বাবা ইউনফেই বলতে থাকে কখনোই হবে না, এটা সে সত্যি হতে দেবে না, তার নিজস্ব চয়েস এবং সিদ্ধান্ত সে জানিয়ে দিয়েছে। এদিকে দেখা যায় জুইউ ওখানে তার বয়ফ্রেন্ডের সামনে এসে বলতে থাকে যে অ্যাক্সিডেন্টের পর তার বাবার মেয়ে একেবারে ডিফারেন্ট পার্সন হয়ে গেছে, একদম পাল্টে গেছে এরকম মনে হয়। জুইউর বয়ফ্রেন্ড তখন বলতে থাকে হওয়া খুব স্বাভাবিক, এখানে তার পরিবারের থেকে অনেক দিন ধরে আলাদা হয়ে আছে, এখানে তার মেয়ের ওপর তার বাবা ইনফ্লুয়েন্স খাটাবে এটাই স্বাভাবিক। বলে তাকে চিন্তা না করতে সে এখানে গিয়ে জিয়ার সাথে কথা বলে দেখছে। ইউর বয়ফ্রেন্ড এখানে জিয়ার সাথে কথা বলতে এলে হেসে তার দিকে প্রথমে আসতে দেয়, তারপর তার চোখের মধ্যে মেরে আবার দুটো কালশিটে ফেলে দেয়, দু চোখে এখানে তার দেখতে সমস্যা হয়। এদিকে দেখায় হোটেল রুমের মধ্যে ইউর বয়ফ্রেন্ড বলতে থাকে যে তার মেয়ে জিও আর তার বাবার টেম্পার একরকমের সে বুঝতে পারেন। ওখানে বলতে থাকে ঠিক আছে তাকে অন্য ঘরে চলে যেতে, তার বিশ্রাম নেওয়া উচিত। জুইউর বয়ফ্রেন্ড বলতে থাকে সে এখন চোখে ঠিক মতো কিছু দেখতে পাচ্ছে না, মাঝরাতে যদি তাকে ওয়াশরুমে যেতে বা কিছু প্রয়োজন হয় গার্লফ্রেন্ড কি তার সাথে থাকা উচিত। জুইউ বলতে থাকে যে তাদের মধ্যে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউর মেয়ে তার সাথে এখানে ইউএসএ পড়াশোনার জন্য আসার পর তারা তাদের সম্পর্ক নিয়ে ভাববে এবং এগোনোর চেষ্টা করবে, তার আগে তাদের মাথায় এরকম কোনো প্ল্যানই নেই। থেকে বোঝা যায় যে লং টাইম এখানে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও সম্পর্কের মধ্যে কোনো প্রোগ্রেশন হয়নি সেরকম। জুইউ এখানে তার বয়ফ্রেন্ডকে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলবে। বয়ফ্রেন্ড বলতে থাকে এখানে যদি তাদের সাথে ইউএসএ আসে তাহলে কি রোজ তাকে এভাবে অ্যাবিউজ করে পেটাবে। তখন জুইউ তার মুখের উপর দরজা বন্ধ করে
করে দেয়, গুড নাইট জানিয়ে দেয়। এদিকে দেখায় ইউনফের উপর যে ও খুবই রাগারাগি করতে থাকছে স্টোরের মধ্যে। তার চয়েস আর সিদ্ধান্ত কি করে পাল্টে দিতে পারে তার মায়ের সামনে। তখন বুঝিয়ে বলে তাদের এখন বডি সোয়াপ হয়ে আছে, এভাবে নিশ্চয়ই সে আবার দেহ নিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করে সেটেল হতে পারবে না। জিনিসটাকে সে একটু থমকে দিয়েছে। তো সে এখানে স্কুলের নোটস অনেক দেখায় যেখানে তার নিজের সাথে স্কুলের বন্ধুদেরও আছে, তোগুলো দিয়ে বলে যে সামনে পরীক্ষা এসছে তাই এতগুলো হোমওয়ার্ক দিয়েছে টিচাররা। এখানে অবাক লাগলেও জিয়া পড়াশোনার জিনিস ভেবে নিয়ে নেয়। তার বিদেশে যাওয়ার জন্য তার বাবাকে ডকুমেন্ট ফিল করতে বলে, সে যেন তাড়াতাড়ি করে দেয় কারণ এখানে পড়াশোনার জন্য সে বিদেশে ঠিকই যাবে। এখানে ইউনফেই সেই ডকুমেন্টগুলো নিয়ে রেখে দেয়। এদিকে আবার দেখানো হতে থাকে গুয়াং এসেছে এখানে জিয়ার কাছে ফেই ভেবে। তো এখানে তাদের শপকে আপগ্রেড করার জন্য নতুন মেশিন এনেছে। এখানে দেখতে বলতে থাকে যে ভালো হচ্ছে তার স্টোর আপগ্রেড করছে, মানে এখানে এখন ইউনফের কাছে কিছু টাকাপত্র আছে। সে বলতে থাকে তারা যে ঝিঝি পোকাকে নিয়ে প্রজেক্টটা বানাচ্ছিল সেটা যে করার চেষ্টা করতে জন্য ইউনফেইকে টাকা ঢালতে হবে প্রফিটে করে। গুয়াংও সে বিজনেসের মধ্যে কামব্যাক করার চেষ্টা করছে। এখানে রাগের মাথায় বলতে থাকে সে এত বড় হয়ে গেছে, সে একটু সিরিয়াস কোনো কাজ কেন করতে পারে না। গুয়াং এখানে এটাও বলতে থাকে যে ঠিক আছে সে বুঝতে পারছে তার মেয়ে জিয়ার কলেজে যাওয়ার জন্য যে 80,000 ইউয়ান রেখেছে, যদি সে তাকে এখন টাকা ধার দেয় ফিট হয়ে যাওয়ার পর 1 লাখ সে তাকে ফেরত দিয়ে দেবে। জিয়া এখানে তাও তাকে মানা করে দেন, সে কোনোভাবেই করবে। এখানে ভাই বাবা বাচ্চা অনেক কিছু বলে তাকে ট্রিক করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। জিয়া এখানে তাকে গেট আউট বলে তাড়িয়ে দেয়। যেতে যেতে বলতে থাকে হ্যাঁ এতদিনের বন্ধুত্ব ভাইচারা শপথ ভাই নিজের জন্য এরকম দুঃসাহী ব্যাপারটাই সে ডিজার্ভ করে, ঠিকই আছে। পরে স্কুলের দৃশ্যে দেখানো হতে থাকে যে তাদের পিরিয়ড শেষ হয়েছে, তারপর তাদের পিটি পিরিয়ড ছিল জন্য সমস্ত স্টুডেন্টের আগ্রহে বসে থাকে। উনি টিচার ওয়াং এসে বলতে থাকে যে পিটি টিচার অসুস্থ আছে, গণিতের ক্লাস নেবে। এবার আপসেট হয়ে যায়, কিন্তু এখানে ইউনফেই বলতে থাকে জিয়া দেহ থেকে টিচারের কি সব থেকে বেশি হেলদি হওয়া উচিত না। টিচার ওয়াং বলতে থাকে যে সামনে তাদের পরীক্ষা আছে, তাদের পড়াশোনায় বেশি করে মনোনিবেশ করা উচিত। এখানে ইউনফেই বলতে থাকে তাদের জাতির দেশের ফুল, দেশের ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ শুধুমাত্র পড়াশোনার মধ্যে হতে পারে, মধ্যে বন্দি থেকে হতে পারে না। তাদের প্লেগ্রাউন্ডেও যাওয়া উচিত, এক্সারসাইজও করা উচিত। ভাবে সে স্টুডেন্টদেরও উস্কাতে থাকে। ওয়াং তখন মনে করিয়ে দেয় যে জিনিসে সে ইনচার্জ হচ্ছে, যে স্কুলের ম্যাথের মনিটর, ক্লাসের আর গণিতের রিপ্রেজেন্টেটিভ সেটাও সে ভুলে গেছে। তার হাতে যে ঘড়িটা আছে সেটা তার জন্যই তাকে দেওয়া হয়েছে, বাকি স্টুডেন্টদের উপর সে নজরদারি রাখতে পারে, এখানে ভালো করে সামনে রাখতে পারে। এখানে রেবেলিয়াস হয়ে তার নিজের হাতের ঘড়ি খুলে দিয়ে বলে তাহলে আজকের পর থেকে সেই দায়িত্ব থেকে মুক্তি নিচ্ছে। স্টুডেন্টরা খুব আওয়াজ শুরু করে দেয়, হই হই করে ওঠে। পরের দৃশ্যে দেখানো হতে থাকে ইউনফেই এখানে টিচার ওয়াং এর সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে থাকে তার খারাপ ব্যবহারের জন্য। এখানে তার প্যারেন্টসদের ডাকবে এটা কথা বলেছিল। ওয়াং বলতে থাকে এটা তার প্রথম ভুল ছিল আর সে বুঝতে পেরেছে সে দোষী, জন্য এখানে এবারে প্রথম সে ছেড়ে দিয়ে বলে দেয় যে ক্লাসের মনিটর হিসেবে মনোভাব আর ব্যবহার এমন রাখা উচিত যাতে বাকিরা ভালোভাবে অনুপ্রাণিত হয়, খারাপ দিকে না। তারপরে এদিকে দেখানো হতে থাকে স্কুলের মধ্যে দুটো টিমের মধ্যে ফুটবল খেলা হচ্ছে। টিমের একটা ছেলেকে এবং বাকি তাদের ভীষণভাবে চেয়ার করা হচ্ছে কারণ তাদের কেউ হারাতে পারে না বাস্কেটবল। ইউনফেই আর বাকি মেয়েরা দাঁড়িয়ে সেখানে চেয়ার করছিল। ইউনফের মনে হতে থাকে যে গেমটা ফেয়ার হচ্ছে। সে লাল রঙের পোশাক পরে অপোজিট টিমে চলে যায়। একটা মেয়ে দেখে টিম একটু হেও করে হাসে। অনেক দূর থেকে বাস্কেটবলে ইউনফেই বল বাস্কেট করে দেখিয়ে দেয়। পরে তাদের সাথে গেম খেলতে শুরু করে দেয় এবং এতগুলো বাস্কেট কর অপোজিট টিম তাদের হেরে যায়। জেতার পর সেখানে বন্ধুদের সামনে গিয়ে টুপি তুলে একটু হাওয়াবাজিও করে নেয়। হতে থাকে যে বাস্কেটবল খেলার পর মেয়েমার কাছে এসে এখানে ইউনফেই বলতে থাকে যে তার বয়সটা একটু বেশি, হৃদয়টা একটু কমজোর, না হলে সে আরো ভালো খেলে দেখাতো তাদের। সেখানে অপোজিট টিমের ছেলে লিন জিউ বলে ছেলেটি চলে আসতে থাকে। সে যে এত ভালো বাস্কেটবল খেলতে জানতো সে তো জানতো না। ইউনফেই বলতে থাকে কারণ তাদের মধ্যে কথোপকথন খুব কম, তার বিষয়ে খুব কম জানে, তাই জিউ বলে ছেলেটি এখানে বলতে থাকে যে আগামীকাল তাদের রিহার্সাল আছে, তাদের দুপুরে আসতে চাইবে সেখানে। বলে মেয়েটি এখানে ইউনফেইকে বলতে লিন জিউর এখানে গ্রুপের ছেলেরা খুবই হ্যান্ডসাম, একবার রিহার্সালে গিয়ে দেখা করতেই পারে। এক্ষেত্রে ইউনফেই কথা মত চালে গেছে এবং লিনসু বলে ছেলেটি বলতে থাকে যদি ইন্টারেস্টেড হয় সে তাকে গান এবং গিটার বাজানো শেখাতে পারবে। এই কথাটা শুনে চমকে যায়, তার পুরোনো কথা মনে পড়ে। দৃশ্যে দেখানো হতে থাকে জিয়া বাড়ির বাবার এখানে ড্রপ খুলে দেখে জামা কাপড়ের পাশে একটা ইলেকট্রিক গিটার রাখা। তাতে ইউনফেই এই জিনিসপত্রগুলো অনেক আগে করে এসেছে, এগুলোতে সে একেবারে সিদ্ধহস্ত। স্কুলে দেখানো হতে থাকে ইউনফেই এখানে বাজিয়ে আর গান গিয়ে সকলকে তাক লাগিয়ে বলতে থাকে না জানি কত কি লুকিয়ে রেখেছে, কত কি সে জানে। ও এখানে মুগ্ধ হয়ে বলতে থাকে একেবারে ট্রেজার একটা মেয়ে। তো এখানে মেয়েদের মতো কষ্ট কষ্ট মুখ করে বলতে থাকে মনে যে তার ডাকাটাই ভুল হয়েছে, এখানে তার জায়গায় সে ফেমাস হয়ে গেছে। তারপর এখানে ইউনফেই গান গাইতে থাকে আর গিটার বাজাতে থাকে। বন্ধুরা এখানে পম্পম নিয়ে চেয়ার আপ করতে থাকে বলে ছেলেটি আর উপায় না দেখে সেও পম্পম নিয়ে নেচে নেচে চেয়ার আপ করতে থাকে। ধীরে ধীরে দেখানো হতে থাকে স্কুলের মধ্যে জিয়ার নাম একেবারে ফেটে পড়েছে, সে খুবই বিখ্যাত হয়ে উঠেছে স্কুলের মাঝখানে। এখানে তাকে খুব কুল বলে বোধগম্য করছে। স্কুল টিচাররা দূর থেকে এই জিনিসপত্রগুলো দেখে থাকে টিচার ওয়াংকে অন্য একজন টিচার এরকম মেয়ে না, কিন্তু তার হাব ভাব একদম পাল্টে গেছে অ্যাক্সিডেন্টের পর মতে। এখন তার প্যারেন্টসদের জানানো খুব দরকার সেই জিনিসগুলো। এবং বলতে থাকে এখন বলার কোনো দরকার নেই, পরীক্ষা আছে, মেয়েটার মাথার উপর চাপ পড়ার ফলাফল যদি খারাপ হয় বা বেশি কিছু হয় তার প্যারেন্টসকে ডেকে জানাবে।
হবে জিনিসগুলো, তাদের হাতে তখন প্রমাণও থাকবে। এদিকে আবার ফের কাছে জিয়াজের মা জুইউ এবং তার বয়ফ্রেন্ড এসেছে সেটা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। ওখানে বলতে থাকে ইউনফেই আমেরিকা থেকে আসার পর তারা ভালোভাবে মামে বসে কথা বলতে পারেনি, ডিনার করতে পারে, তাকে এখন তারা ডিনারে নিতে চাইছে, ভালো নতুন জামা কাপড়ও কিনে দেবে, কথাবার্তাও হবে। উনি ওভার স্মার্ট হয়ে এখানে জুইউর বয়ফ্রেন্ড বলতে থাকে সবের বিল সেই পে করবে, শুধু তাদের সাথে চলুক, তারা ভালোভাবে কথা বলতে পারবে বসে। এখানে প্রথমে জুইউর বয়ফ্রেন্ডকে একটু চুপকি দেয়, পরে ভেবে বলে ঠিক আছে সে রাজি আছে। মলে গিয়ে উদ্ভ্রান্তের মতো সে জিনিসপত্র নিতে থাকে তার বিয়ের জন্য। এখানে এসে জুইউ আর তার বয়ফ্রেন্ড বলতে থাকে এত জিনিসপত্র সে চেক না করে কি করে নিয়ে নিতে পারে, পরে দেখা উচিত। কথা মতো এখানে ইউনফে সমস্ত জিনিসপত্র পরিয়ে দেখায় তাদের। সেই এখানে ইচ্ছা করে একটা বিশাল বড় বিল তৈরি করে। ওর বয়ফ্রেন্ড বিলটা দেখতে দেখতে তার মিনি হার্ট অ্যাটাক আসে বুকে। জুইউর দিকে তাকায় আর একবার একাই জিয়াইও দেখে ইউনফের দিকে ইউনফের ভেতরে ভেতরে ভীষণ হাসি বলতে থাকে যে সে তার বাবার জন্য কিছু শপিং করতে চায়। এদিকে দেখায় রাস্তা দিয়ে যেতে যেতে বলতে থাকে যে তার বাবার জন্য একটা সানগ্লাসও নিতে চায়। সে বয়ফ্রেন্ড বলতে থাকে তার মারাত্মক খেতে পেয়েছে, আগে তাদের ডিনার নিয়ে নেওয়া উচিত, পরে সানগ্লাসের কথা ভেবে দেখা যাবে। দেখানো হতে থাকে ডিনার নিতে তারা বড় দামি রেস্তোরাঁয় আসে। দেখায় রেস্তোরাঁয় বসে জুইউর বয়ফ্রেন্ড তখনও বড় বিলগুলো দেখে যাচ্ছে আর তার স্বাস্থ্য খারাপ হতে থাকে। জুইউ এখানে জিজ্ঞেস করতে থাকে তার মেয়েকে কি নিতে চায়, তাকে সব খাওয়াবে। বয়ফ্রেন্ড তখন বলতে থাকে কোনোভাবেই না, তাড়াতাড়ি একটু গ্রোথে বেড়ে যায়, তাতে বেশি ডায়েট কন্ট্রোল না করলে আর সে ভালো মতো ধরে রাখতে পারবে না, স্বাস্থ্য খারাপ হবে। কথাটা শুনে রাগ হয় আর সে থেকে দামি স্টেক অর্ডার করে দেয়, তার সাথে বেশি করে ভাত। তো ইউর বয়ফ্রেন্ড এখানে ছোটখাটো বিদেশি জিনিস অর্ডার করতে থাকে। এখানে ইউনফে গপগপিয়ে খেতে শুরু করে। ইউর বয়ফ্রেন্ড বলতে থাকে যে আচ্ছা বারণ তো ছেলেরা যেভাবে গপগপিয়ে খায় ওকে দেখে ওখানে সেরকমই মনে হচ্ছে। ইউ এখানে বলতে থাকে কারণ তার বয়স এখন 16 আর সে এখনো বাড়ছে, আর মেয়েকে বলে আস্তে ধীরে খেতে আরো লাগলে তারা অর্ডার করবে। ইউর বয়ফ্রেন্ড এখানে আবার টোন কেটে বলতে থাকতো আগে কখনো এত ভালো খাবার খায়নি তাই এভাবে খাচ্ছে। ফের কথাটা শুনে রাগ হয়ে যায় আর সে খাবারটা মুখ দিয়ে ফেলে বলতে থাকতে বারবিকিউ খেয়েছিল বলে একটা জায়গা, মানে বারবিকিউ এই খাবারের তুলনায় কিছুই না। ওর মা জুইউ এখানে বলতে থাকে মায়ের সাথে সেটেল হয়ে যায় পড়াশোনা আর ক্যারিয়ারের জন্যই, তাহলে তার মা একটু নিশ্চিন্ত হয়ে যাবে, তার জীবন তার চয়েস তার সিদ্ধান্ত, সে কখনোই ডিসরেসপেক্ট করবে না। কথায় বলতে চাইছে আমেরিকা শোনার পরিবেশ এবং দর্শন একদম আলাদা, এখানে গেলে পড়াশোনা করলে তার মেয়ের মেরিট ভালো, বেটার ফিউচার পাবে, এটাই সে আশা করে। ফেই জানিয়ে দেয় সে তো আগেই জানিয়ে দিয়েছে সে কোনোভাবেই যাবে না, শেষ সিদ্ধান্ত। এখানে মা আর মেয়ের মধ্যে বচসা বেঁধে যায়। ওখানে বলতে থাকে এখানে ফেই কি তার মেয়ে জিয়াওকে থ্রেট করেছে, সে তার স্বামী ছিল আর খুব ভালো মতো জানে, খুব অলস এবং কোনোভাবেই লাইফে প্রোগ্রেস করতে চায় না, ছোট জীবনেই থাকতে চায়, তবে হয়তো একে নিজের কাছে এত ভালো মেরিট পূর্ণ মেয়েটা নষ্ট করে দিচ্ছে। ফেই তখন বলতে থাকে যে সে লাস্ট টাইম জিউকে জানিয়ে দিচ্ছে আর মেয়ের সম্পর্ক খুবই ভালো, তবে নিজের মেয়েকে সে থ্রেট করে না। অনেক জায়গায় দেখা যায় যে বিদেশে গিয়ে দেশীয় লোকের নিজেদের দেশকে মিস করে, তারা ফিরে আসতে চায়, কাজের চাপের ছোটে উপার্জনের জন্য পারে না, তারা শেষবারের মতো জানিয়ে দেয় যে তার মেয়েকে এবার থেকে কোনোভাবে আলাদা করতে দেবে না বলে এখানে জুই বয়ফ্রেন্ড আছে তার চোখে আরমানির চশমা যে শপিং করেছে সেগুলো নিয়ে তাদের সামনে থেকে চলে যায়। এদিকে দৃশ্যের মধ্যে এখানে ওর কাছে সেন আর বুয়াংও এসেছে, দুজনে দেখেই বলতে থাকে যে সে বলেছিল তাদের কাছে টাকা নেই, এখন সে নতুন জিনিসপত্র দিয়ে তার স্টোরকে সাজিয়ে করার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ ইকুইপমেন্টই তাদের কাছে ইউজলেস মনে হচ্ছে। এখানে জিয়াজিও জানায় কোনোভাবেই না, জিনিসগুলোকে রাখার জন্য এবং কোয়ালিটি হাই ভ্যালু করার জন্য সে কাজ করেছে, এখানে তার কাজও সহজ হবে এবং কাস্টমাররাও বেশি খুশিত হবে এইসব জিনিসে। গুয়াং একটা সিগারেটের প্যাকেট নিয়ে বলতে থাকে, সিগারেটের প্যাকেট নিল, তখনই সেই সিগারেটের প্যাকেটটা নিয়ে কোডটা অটোমেটেড টেলার মেশিনে করে নেয়। তখনই গুয়াং বলতে থাকে এর মানে কি তাকে এখানে টাকা দিয়ে পে করতে হবে, যে বলতে থাকে সে কি সাধারণভাবে কিছু জিনিস কিনলে পেমেন্ট করে না, সে এখানে তার জন্যই রাখা হয়েছে, সিসিটিভি এই জন্যই রাখা হয়েছে, হয়তো অনেক সময়ের মধ্যে মালিক বা কর্মী না থাকে কাস্টমার এসে মেশিনের মধ্যে কোড স্ক্যান করে পে করে নিয়ে সেলফ সার্ভিস উপলব্ধ করতে পারে। দিকে যেহেতু সিসিটিভি আছে তারা চুরি টুরি করার কথা ভাববে না। দেখো সত্যি কথা, ব্যস্ত জীবনে প্রত্যেক মানুষ তো এরকম চুরি ছেঁচড়ামি আর সংকীর্ণহীন মানসিকতার মানুষরাই ভাবে। এবং তখন নিজের পকেট থেকে 5 টাকা বের করে দিয়ে বলতে থাকছে ওকে যে টাকাটাকে ফেরত দিতে, যে এখানে এটিএম এ দেখে বলতে থাকে হচ্ছে 6 ইউয়ান, তাকে সে 1 টাকা পাবে। আরো তখন বলতে থাকে বন্ধুদের সাথে সে এখন এরকম ক্লিয়ার ভাবে সবকিছু অ্যাকাউন্ট করবে। যেও বলতে থাকে যে প্রথম থেকে সিগারেটের প্যাকেটের দাম ইউয়ানই ছিল, এতে সে কি করতে পারে, সে তো দাম ডিসাইড করেনি। পরে গুয়াং এখানে আরো 1 ইউয়ান দিয়ে আর গুয়ান সেখান থেকে রাগারাগি করে চলে যায়। এদিকে দৃশ্য শপের বাইরে গুয়াং আর সেনকে দেখে বলে এখানে এই যে আরো কিছুক্ষণ থাকতে তারা তো তাড়াতাড়ি চলে কেন যাচ্ছে। তোরে সেন বলে যে তাদের এখন বাইরে চলে গেছে, প্রাণপ্রিয় বন্ধু ইউনফে এবং এই শপটা জিনিসপত্রগুলো তারা রেফোর্ড করতে পারছে না। ফেই চলে এসেছে স্টোরের মধ্যে জিয়াওর কাছে, সে চারিদিকে দেখে অবাক হয়ে যায়, পরিষ্কার নতুন ইকুইপমেন্ট এসেছিল দেখে ভয় পেয়ে যায়, তার মেয়েকে বলতে থাকবে আর কোনো আপগ্রেড করতে চাইলে অ্যাডভান্স তার সাথে যেন একটু কথা বলে নেয়। জিয়াও এখানে বলতে থাকে সে সবকিছু রিসার্চ করে নিয়েছে, তাদের এখানে স্টোরের ভাড়াটা খুবই কম দিতে হয়, তার জন্য তো আপগ্রেডেশনে তাদের এমন কিছু খরচ হচ্ছে না। ঠিক করেছে মোটামুটি তাদের সব 24 ঘন্টা খোলা থাকবে। বলতে থাকে তার মানে তাদের ঘুম গেল।
দিতে শুরু করে, কারণ এর আশেপাশের এলাকায় অনেক অফিস ওয়ার্কের লোক আছে, যাবতীয় আছে, রিফ্রেশমেন্টের জন্য চা কফি জুসের প্রয়োজন হয়। অন্যান্য লোকেদের তুলনায় কম দামেও বিক্রি করে। 2 মাসের মধ্যে তাদের পুরো শপের ইনভেস্টমেন্ট ছিল তার দ্বিগুণ 3 গুণ বেশি উঠে আসবে। পরে এখানে দেখানো হতে থাকে আস্তে আস্তে জিয়াও জিয়াও সুপার মার্কেট নামটা বেড়ে ওঠে। তাদের ওখান থেকে আইডিয়ার মতো জুস, কোল্ড ড্রিঙ্ক, কফি, সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক সব নিতে থাকে। একবার খেয়াল করে সিসিটিভি লাগানোতে যে 24 ঘন্টা যেহেতু সুপার মার্কেট খোলা আছে, মহিলা সে হয়তো রাতে কাজ করতে এসে সেখানে সব ঘুরে বা কফি কিছু একটা পান করে, তার সাথে অন্য হার্ড ড্রিঙ্কও নেয়, হয়তো কিছু খাওয়া দাওয়া করে, সে একটু একা সেখানে ভালো সময় কাটায়। ভাবতে থাকে যেরকম নাইট আউল এখনো এরকম হতেই পারে, মানুষের কাজের চাপ অনেক বেড়ে গেছে, রাত বলে কোনো ব্যাপার না। এদিকে জিয়া জিয়ার মা জুইউ চলে এসে এই সাথে কথা বলার জন্য এর মধ্যে আসে চিৎকার চেঁচামেচি করতে থাকতো। বেশিরভাগ সময় এরকম অলসভাবে জীবনযাপন করেই নিল, তার বন্ধুদের সাথে ছোটখাটো স্টোর চালায়, যেভাবে থাকতে চায় থাকে। মেয়ের এখানে মাথা ভালো, পড়াশোনা করে বিদেশে গিয়ে ভালোভাবে উজ্জ্বল হতে পারবে, আর ভবিষ্যতে সেই জিনিসটা সে কেন আটকাচ্ছে? এখানে তারও মেয়ে, এভাবে মেয়েকে এগোতে দিতে বাধা দিচ্ছে কেন তার বাবা? এখানে বলতে থাকে যে এখন তাকে বুঝিয়ে বলতে পারবে না, তার মাকে শান্ত তুইও এখানে রাগের মাথায় বলতে থাকে যে সে কি তার মেয়েকে এখানে থ্রেট করেছে, বলেছে যে মায়ের থেকে দূরে থাক, বুঝতে পারছে কিন্তু এখানে তো সে তার মাই হচ্ছে শেষ পর্যন্ত। থেকেও বড় কথা, তার মা বাইরে দেশে বছর ধরে একটা মেয়ে হয়ে কিভাবে পরিশ্রম করেছে সে কি জানে না? ওখানে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়তে থাকে যে তো এখানে ইউনফেইকেও তার সাথে নিয়ে গেছে, কেন সেখানে পলাতকের মতো পালিয়ে এসেছিল তাকে ছেড়ে? তার জিনিসপত্রগুলো ভীষণ ছোট এবং আবদ্ধ হয়ে থাকতে চায়। এখানে কোনো বড় ব্যাপার না, কিন্তু এখানে সে তার মেয়ের জীবনটা তার বাবার মতো হতে দিতে চায় না। সে জানে তার মেয়ের কত মেরিট ভালো, সে পড়াশোনায় প্রত্যেক বছর ভালো ফলাফল করে, মানে বিদেশে বসে বসে তার মেয়ের পড়াশোনার জন্য ভবিষ্যতের জন্য ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করছে। অ্যাক্সিডেন্টের পর তারা মা বা আর মেয়ে একদম পাল্টে গেছে, তাদের দুজনকে ঠিক মতো ঠাওয়ারই করতে পারে না। ও এটাই বলতে থাকে যে সে মা হিসেবে তার মেয়ের তো ভালোই চেয়েছে, আর তো কিছু চাইনি। একটাই মেয়ে, তার মা বিষয়ে কিছু ভাবতেও পারে না, কিছু চেষ্টাও করতে পারে না। এখানে ইমোশনাল হয়ে জিজ্ঞেস করতে থাকে জুইউ, তাহলে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল কেন ছোটবেলায়? ও এখানে কেঁদে কেঁদে বলতে থাকে এটা একদম সে বলতে পারে না। তারা তিনজনে একসাথে গিয়েছিল আমেরিকাতে। ফেই এখানে তার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিল। এখানে কথাবার্তা যাবতীয় জীবনের সাথে শ্রম করার সাথে সে মানিয়ে নিতে পারছে। দেশের মধ্যে ছোট স্টোরের মধ্যেই খুশি, সেটা সে তার মেয়ের সাথে হতে দিতে চাইছে না, এটাই একদম সত্যি কথা। ও এটাও বলে যে হ্যাঁ সে তাকে বারবার সেলফিশ বল, একদম ঠিক, কিন্তু এখানে ইউনফেই নিজেও জানে ভালো জিনিসের জন্য সেলফিশ হওয়াকে খারাপ বলে না। ও একসময় তার সমগ্র পরিবারের জন্য ভালো লাইফস্টাইল অপরচুনিটি, ভালো ভবিষ্যৎ এবং চেয়েছিল তারা বিদেশে গিয়ে পরিশ্রম করে সেটেল করবে, দেশের তুলনায় একটু বেটার লাইফ জীবন কাটাবে। বছর বাইরে জুইউ একাই সব করে যাচ্ছে কষ্ট। যদি এখানে বয়ফ্রেন্ড দেখিয়ে কথা বলতে থাকে, কিছুদিন হয়ে সাথে সম্পর্কে এসেছে, তো আসল সম্পর্কটা এখানে তাদের শুধুমাত্র ভালো বন্ধুর মতোই বলে জুইউ এখানে কান্নাকাটি শুরু করে দিলে মারাত্মকভাবে আবেগপ্রবণ হয়ে পড়ল। এখানে তার মায়ের দুঃখ কষ্ট বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। বাইরে থেকে দাঁড়িয়ে জুইউর বয়ফ্রেন্ড এটা দেখে খুব রেগে যায়। কিছুক্ষণ আগে যখন জুইউ রাগারাগি করছিল সেটা দেখে সে খুব মজা পাচ্ছিল। জুইউ এখানে নিজেকে ছাড়িয়ে বলতে থাকে যখন হার্ড ট্যাকটিক্স গুলো কাজে আসে, এই সফট পদ্ধতিগুলো সে অ্যাপ্লাই করে, সেই সমস্ত জিনিসগুলো ভুলে যেতে, তাদের মাঝখানে ইস্যুটাকেও সাইড করতে, মাত্র তাদের মাঝখানে মেয়েকে নিয়ে ভাবতে। বলতে থাকে যে জিয়াও জিয়াও স্কুলে তার মাকে জানিয়েছে যে তার ব্যবহার পাল্টে গেছে, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি তো ভালো করে পার্টিসিপেট করছে, কিন্তু পড়াশোনায় তার মন। তার মা এখানে চাইছে যে বিদেশে নিয়ে গিয়ে ভালো পড়াশোনার পরিবেশ মনোনিবেশ করাতে। যে মাথা নাড়ে ঠিক আছে, সে বুঝতে পেরেছে। দেখানো হতে থাকে জুইউ ফ্রেন্ড এখানে আগের মাথায় যেই শপ থেকে কফি নিয়ে ইন্টারনেটে ফিডব্যাক নেগেটিভ দিচ্ছে, দেখতে পেরে সেখানের একজন এমপ্লয়ি বলছে কিভাবে নেগেটিভ কমেন্ট করার অর্থ কি সমস্যা হয়েছে একটু ভালো করে জানাতে। উত্তরে এখানে জুইউর বয়ফ্রেন্ড বলতে থাকে আর গরম কফি তার মুখ পুড়িয়ে দিয়েছে। তখন বলতে থাকে যে সে আইস আমেরিকানো নিয়েছে, কি করে তার মুখ পুড়তে পারে? বয়ফ্রেন্ড তখন রাগের মাথায় বলতে থাকে আমি কিছু খারাপ কমেন্ট করতে চাই, তাই নেগেটিভ কমেন্ট করেছি, এই কমেন্টটা যেন রাখা হয়। উনি সেই সব থেকে এমপ্লয়ি চলে এসে বলতে থাকে, ধমকাতে থাকে, টেনে বের করে মারার কথা বল। বয়ফ্রেন্ড তখন স্বীকার করে সে মিস্টেক হয়ে গেছে, সে ভুল করে ফেলেছে, জীবনে এরকম কখনো এরকম কিছু করবে না, শেষবারের মতো ছেড়ে দিতে। লোকটা এসেছে, সেই লোকটা যেই শপের এমপ্লয়ি আর মালিকই আসলে জিয়াজোকে সেই ভেজাল ওয়াইনের জন্য থ্রেট দিতে। সে কোনো এখানে ভেজাল ওয়াইন দেয়নি, এবং এখানে ভুল করে ওয়াইনের মধ্যে কিছু একটা করে দিয়েছে, জিনিসটা না বুঝে করেছিল, সে ওয়াইনটা এখানে খারাপ হয়ে গিয়েছিল। বয়ফ্রেন্ডকে বারবার জিয়াও সুপার মার্কেটের দিকে তাকাতে দিয়ে এমপ্লয়ি এখানে ভেবে নেয় যে সে হয়তো সেই শপেরই কোনো রিলেটিভ হবে থাকে, এবার তো তাকে ছাড়বে না, তাকে বেধরক পেটাবে। বয়ফ্রেন্ড তখন ভয় বলতে থাকে সে নেগেটিভ কমেন্ট ডিলিট করে দিচ্ছে, আর চিন্তা না করতে হাতে প্রায় ধরে সে ক্ষমা চাইটি বলতে থাকে দ্বিতীয়বার এখানে দেখলে সে তাকে থেতো করে দেবে। এদিকে ইউনফেই শপের মধ্যে রাতে যে মহিলাটি আসছে একটু নিজে সেলফ সার্ভিস নিয়ে নেয়, খাওয়া দাওয়া পান করে। এখানে কিছু খাবার দাবার এনে মেয়েটিকে বললে খালি পেটে এরকম হার্ড ড্রিঙ্ক তার না নেওয়াই উচিত, খাবারের সাথে সে গ্রহণ করতে অবাক দৃষ্টিতে চাইতে দেখে জিয়াও বলতে থাকে না করতে কাস্টমারদের জন্য এটা ফ্রিতে, এখানে পুরনো কাস্টমার। জিয়াওকে তার সাথে একটু কোম্পানি দেওয়ার জন্য বসতে বললে, জানায় যে সিসিটিভি
টিভি দিয়ে সে রোজ রাতে তাকে এখানে দেখে। এখানে অনেক রাত পর্যন্ত কাজ থেকে উত্তরে মেয়েটি জানায় সবসময় সারাদিন কাজের মধ্যে বাকি লোকজনদের ক্যাওজের মধ্যে থাকার সে সামান্য একটু একা থাকতে তার ইচ্ছা করে নিরিবিলি। এখানে খানপানের জিনিস তো সে পেয়েই যায়, তাই ভালো লাগে তার। যাও বলতে থাকে একদম তাহলে সঠিক জায়গায় সে উপস্থিত হয়েছে। এখানে জিয়াজিওকে ড্রিঙ্কের অফার দিলে যাও বলতে থাকে তার বয়স এখনো অনেক কম, হার্ড ড্রিঙ্ক নিতে পারবে না, কিন্তু তার হাতে সফট ড্রিঙ্কের একটা পাউচ আছে, সেটা সে তার সাথে করতেই পারে। দুজনেই তখন রাজি হয়ে যায় এবং ফ্রেন্ডলি হয়ে যায়। এদিকে দেখানো হতে থাকে যে জিয়াজিও নিজের মুখের মধ্যে মার্কশিট লাগিয়ে গ্রুপ নিজের ফোনে চেক করছে। সেখানেই সে দেখতে পাবে ইউনফেই স্কুলের তোভাবে ফেমাস হয়ে উঠেছে, পড়াশোনা ছাড়া বাকি সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে। তখন ফোন দেখিয়ে তার বাবাকে এইসব বিষয়ে প্রশ্ন করবে। আবার বলতে থাকে পড়াশোনা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যে মানুষকে সোশ্যালাইজ হওয়া উচিত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ম্যাটার করে। তো এখানে রাগের মাথায় বলতে থাকে যে সে তার বাবাকে স্কুলে পাঠিয়েছিল যাতে সে ভালোভাবে পড়াশোনা করে, সোশ্যালাইজ হওয়ার জন্য না। তবু এখানে সে পড়াশোনা করেনি। স্কুলের সামনে পরীক্ষা আসছে, পরীক্ষার সময় কি করে সে পরীক্ষা দেবে ভালো করে। এদিকে তখনই জিয়ার ক্লাসমেট লিনসু বলে ছেলেটা চলে আসে। এখানে দুজনকেই প্রথমে গ্রিটিংস করে। এখানে জিয়ার থেকে পারমিশন চায় ইউনফেই ভেবে মেয়ের সাথে একটু কথা বলতে চায়, তার একটু ফেভারের প্রয়োজন। এখানে বলতে থাকে যে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাইরে বৃষ্টি পড়ছে, মানে যা বলার আছে বলে দিই। তখনও বলতে থাকে খারাপ কিছু না, তার জাস্ট একটু ফেভার লাগবে, একা কথা বলতে পারলে ভালো। এখানে তার বাবার দেহে তার মেয়ে কিতা দিয়ে লিনসুর সাথে পাঠিয়ে দেয়। মানে ছাতা ধরে ধরে বৃষ্টিতে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। সে এখানে খুব ভালো গিটার বাজায়, গানও গায়। তাকে রিহার্সালে পার্টিসিপেট করতে, তাদের ব্যান্ডে আসতে, তাদের স্কুলের ফেস্ট হবে, তারা একসাথে পারফর্ম করবে, ব্যান্ডেরও এখানে খুব নামডাক হবে, খুব ভালো হবে। যে এখানে প্রথমে বলতে চায় যে শোনা স্টাডির ক্ষতি হতে পারে, তারপরই বারবার কাকুতি মিনতি করলে সে রাজি হয়ে তা ধরে এরকম বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে চলা দেখে নেয়। আর সেই আন্টি ফেই দেখে সে খুব অবাক হয়ে যায়। সাধারণত প্রেমিক প্রেমিকারা এই কাজগুলো করে। কিছু চলে যাওয়ার পর এখানে শপের মধ্যে ভেতরে আসতে গিয়ে বাইরে এসে বলতে থাকে ছেলেটা মন্দ না, খুব ভালো। যে তার বাবাকে দেখে হেসে শপের মধ্যে ঢুকে যায়। দৃশ্যে আবার দেখানো হতে থাকছে এখানে তার বাবা ইউনফেইকে বলছে যেরকম প্রশ্ন উত্তর আসতে পারে সেরকম সে কিছু নির্ধারণ করে দিল, যদি মোটামুটি সে দেখে তাহলে সে পাস করতে পারবে। ইউনফেই সেগুলো কেয়ারই করে না, কোনো রকমের ব্রেকফাস্ট করে চলে যায়। স্কুলে আবার দেখানো হতে থাকে ইউনফেই পড়াশোনা করছিল, তারপরে লিনসু ফুটবল কোর্টে ডেকে নিয়ে যায় এবং সেখানে তারা খেলাধুলা শুরু করে। আসলে লিনসু এখানে পছন্দ করতে শুরু করছে জিয়াজিওকে, তার একটা স্কেচও বানিয়েছে। নিয়েই তারা চারজন বন্ধু আর হাউকে নিয়ে তারা ছুঁড়ে ছুঁড়ে খেলতে থাকে। এই মাঝখানে এসে লিনসুর হাত মুড়ে সেই পেপারটা স্কেচবুকটা নিয়ে তার ছবিটা দেখে নেয়, তারপর পালিয়ে যায়। এখানে লজ্জায় পড়ে যায় সবার মাঝখানে, সে তার মনে কি ভাবছে সেটা বুঝে গেছে। এরপরই এখানে আবার দেখানো হতে থাকে যে সেই মেয়েটির জন্য খাবার বাঁচাতে থাকছে, যে স্টোর থেকে রাতে একটু খানপান করে। আন্টি ফেইও এসেছিল সেখানে, সেই খাবারটা সেখানে তাকে আটকে দেয় আর বলে দেয় যে এটা পুরনো হয়ে গেছে, সে খেলে তার ডায়রিয়া হয়ে যাবে। এখানে জিনিসগুলো ধীরে ধীরে নোটিস করতে থাকে, পরিষ্কার থাকছে, অর্ডারে থাকছে। সেই ব্যবহার এখানে একদম পাল্টে গেছে। মানে হেডফোন লাগিয়ে হাতে ঝাড়ু নিয়ে চারিদিক নিজেকে পরিষ্কার, কাঁচে জানলা দিয়ে জিনিসপত্রগুলো সব নোটিস করে নেয়। এখন সেই রাতে পড়াশোনার চেষ্টা করে, স্কুলে সারাদিন খেলাধুলো করে, তবুও তার মাথায় পড়াশোনার কিছুই ঢোকে না সেভাবে। লেখার সময় সে একটা লাকি চার্ম সোভেনিয়ার নিয়ে হাতে লুডোর গুটির মতো নিয়ে, যার মধ্যে নাম লেখা, বিসিডি করে সেগুলো ফেলে লেখার উত্তর নির্বাচন করতে থাকে। লেখার সময় দেখা যায় যে টিচার এখানে জিয়াজিওর এরকম পেপার দেখে খুব অবাক হয়, তার গ্রেড এখানে খুব খারাপ হয়ে গেছে, ভালো এখানে তার ডাকতেই হবে। এদিকে দেখায় টিচার ওয়াং এখানে বলতে থাকে ইউনফেইকে যে সে সবকিছু মেনে নিচ্ছিল, তার রেবিলিয়াস অ্যাটিটিউড, যাবতীয় কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্ট করছিল, সেটাও তার কোনো অপছন্দের জিনিস ছিল। স্কুলের ফার্স্ট গার্ল হিসেবে এরকম এত লো গ্রেড কখনোই সে বরদাস্ত করবে। এখানে তার প্যারেন্টস কল করতে চায়, তার বাবাকে ডাকবে। এখানে বলতে থাকে তার বাবাকে ডাকার কোনো দরকার নেই, তারাই ডিল করে নিতে পারে, তারা নেগোসিয়েশন করতেই পারে প্রাইভেটে। ওয়াং আরো রেগে যায় যে তাকে দেখে মনে হয় যে তাতে সে এখানে নেগোসিয়েশন করার জন্য আছে, সে যদি তার বাবাকে না ডাকতে চায় সে তার মাকে নিয়ে আসতে। সে এখানে রাজি হয়ে যায় এবং পরের দিন ফেইকে সে নিজের সাথে নিয়ে আসে। এখানে ইউনফেই থেকে কারণ জানতে চাই, সে জানায় যে কল করেছে টিচাররা, কারণ তার গ্রেড একটু কম হয়ে গেছে আগের তুলনায়। ফেই বলতে থাকে তাহলে তার মা বা বাবা কাউকে ডাকা উচিত। ফেই এখানে বলতে থাকে একসময় তো সে তার বাবাকে বিয়ে করতে চেয়েছিল, মাও হতে চেয়েছিল, এখনো নিশ্চয়ই সেই স্বপ্নটা তার মনের মধ্যে আছে। মানে সে তাকে একটু মা সাজিয়ে নিয়ে যাচ্ছে, একটু সামলে নিতে। আর বাবাকেও জানি কথাগুলো সে না জানে। ফেই হেসে হেসে বলতে থাকে কি দুষ্টু বাচ্চা রে বাবা, সেখানে সে তাকে সাহায্য করে দিচ্ছে। এদিকে আবার দেখানো হতে থাকে আন্টি ফেইকে নিয়ে ইউনফেই চলে গেলে টিচার্সদের কাছে জোরে জোরে বলতে থাকে সে তার মাকে নিয়ে এসেছে। টিচার ওয়াং এর কাছে আর আসল মা জু ইউ চলে আসে, তারা কথাও বলে নিয়েছে। এই দৃশ্য দেখে তারা 3-4 একসাথে অবাক হয়ে যায়। এদিকে দেখানো হতে থাকে যে জিয়াজিওর ফোনের মধ্যে স্কুল গ্রুপের ক্লাসমেট একজন ডের মার্কসের বিষয়ে তার থেকে জানতে চেয়েছে যে কত পেয়েছে। জিয়াজিওর এখানে মাথায় আসে যে আজকে তার রেজাল্ট এবং সে ছুটে চলে যায় স্কুলের দিকে। দৃশ্যের পাশে তার দুই মহিলা দাঁড়িয়ে, অর্থাৎ আন্টি ফেই আর
এক্স ওয়াইফ জুইউ দুজন এখানে আগের হাজবেন্ড বর্তমান বয়ফ্রেন্ডের মেয়ে বর্তমান অবস্থা যাবতীয় অ্যাক্সিডেন্ট নিয়ে বচসা শুরু করে দেয় এবং টিচার ওয়াং এখানে ভীষণ ভয় পেতে পারে নিজের যে পারিবারিক বন্ধু এভাবে শুরু হয়ে যাবে এখানে। সেখানে ছুটে ছুটে জিয়াতেও চলে এলে সকলে তাকে দেখে থমকে যায়। ওয়াংও বলতে থাকে যে সে এরকম জিনিসটা কখনো এক্সপেক্ট করেনি, মেয়েটা আমার একটু ড্রপ করেছে সে বুঝতে পারছে। জিয়াও টিচার ওয়াং এর হাত থেকে মার্কশিট নিয়ে যে গ্রেডের কি অবস্থা দেখে চিৎকার করে ছোটা শুরু করে তার বাবা ইউনফেইর পেছনে। বাবা আর মেয়ের মধ্যে একটা বড় ধরনের চেস চলে। সময় দৌড়ে দৌড়ে এখানে যেহেতু তার বাবার দেহে আছে হাঁপিয়ে বসে পড়ে, কেঁদে কেঁদে বলতে থাকে তার বাবার কাছ থেকে কিচ্ছু চাইনি, যেহেতু বডি সোয়াপ হয়ে গেছে উনি চেয়েছিল ভুলে গিয়ে তার সাথে ভালো করে পড়াশোনা করে, এটা যেন একটু ঠিকঠাক রাখে। তার বাবা এখানে সবার সামনে তার নাক কেটে দিয়েছে। তো সেখানে টিচার ওয়াং, জুইউ এবং আন্টি ফেই চলে গেল। ওয়াং দেখে বলতে থাকে যে তবে নিজেদের প্যারেন্টসদের নিজেদের উপর দোষারোপ করা ঠিক, যারা এখনো ছোট মাঝে মধ্যে এরকম হয়ে যায় ড্রপ গ্রেড, পরে ভালোভাবে পড়াশোনা করলে আপগ্রেডও হয়ে যাবে। এদিকে ইউনফেই এখানে দৌড়ে বন্ধুদের গ্রুপের কাছে চলে গেছে যেখানে গুয়াং এবং শেন আছে, সেখানে রেস গেমটা খেলছে। সেখানে বন্ধুদের সেখানে হাঁটতে দেখে ইউনফেই গিয়ে ভালো চাল দিয়ে বলে যে ভালোভাবে খেলতে। ইউনফেইকে দেখে সেখানে ওয়াং বলতে থাকে যে তার স্কুল শেষ হয়ে গেছে, তাহলে সে এখানে কেন বাড়ি কেন যায়নি। ইউনফেই বলতে থাকে যে এখন তারা দুজন শপে আসেই না সেরকম। গুয়াং বলতে থাকে যে তাদের শপ এখন ন্যাশনাল স্ট্যান্ডার্ডের মধ্যে ইন্টিগ্রেট করছে, হয়তো সেই বিষয়টা অ্যাফোর্ড করতে পারবে। পরে এখানে আঙ্কেল শেন নিজের পকেট থেকে অনেকগুলো টাকা বের করে ফেইকে দিয়ে বলতে থাকে যে গত 2 বছরে তারা এই 2 বন্ধু মিলে বাবার থেকে যা যা ঋণ নিয়েছিল এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, টাকাগুলো যেন সে তার বাবাকে দিয়ে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে শপের সামনে বাবা আর মেয়ে দুজনের সাথে ঝগড়া বচসা শুরু করে দিয়েছে। তো বলতে থাকে তার স্কুল লাইফ কেন সে হ্যাপাচেট করেছে, শান্ত ভদ্র মেয়ে ছিল, ক্লাসের মনিটর ছিল, পড়াশোনায় সব থেকে ভালো ছিল স্কুলের মধ্যে, এক্সামে তার গ্রেডের অবস্থা খারাপ করে দিয়ে ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে সে কোনোভাবেই লাভবান হবে না। ফের আগের মাথায় বলতে থাকে পড়াশোনার ইম্পর্টেন্ট সে আগেও বলেছে অনেক, বাকি জিনিসগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। তার মেয়েকে সে পুরো স্কুলের মধ্যে খুবই পপুলার করে দিয়েছে, পড়াশোনার সাথে মানুষজনের সাথে মেলামেশা এবং সোশ্যালাইজ হওয়া খুবই দরকার। তার মধ্যে সবকিছু এক্সাম স্কোর উপার্জন করার জন্য কাজে বিজি থাকাই সবকিছু না, সেলফ কেয়ার এবং সেলফ হেলথ তো খুবই দরকার। ইউনফেই এখানে বলতে থাকে জিয়াওকে, কিন্তু সে তার 2 আঙ্কেলের সাথে গুয়াং আর শেনের সাথে যে ব্যবহারটা করেছে সেটা একদম ঠিক না, এখন তার থেকে দূরে হয়ে গেছে, এটা তার খারাপ লাগছে। বাক্য পাঠ করে ভাই হয়েছে, ভাতৃত্ব বন্ধন তারা আজীবন রাখবে, এরকম একত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে। বলতে থাকে এটা কি করে হতে পারে, এই জিনিসটাই তো ভুল। ভাইচারার কথাটা বলছে না, কিন্তু সব থেকে যদি কিছু কেনাকাটা করে এটা স্বাভাবিক, পেমেন্ট করতে হয়, তারা কি পে করবে না? 3 জন একত্রে এক জায়গায় এলে খুবই এলোমেলো এবং বিশ্বাসযোগ্য কোনোভাবেই হয়ে ওঠে না কারোর কাছে। তারা এত অ্যাডাল্ট হয়েও ম্যাচিওর হয়েও ভবঘুরের মতো জীবন কাটায়। ইউনফেই বলতে থাকে জিয়াওকে যে সে বাড়াবাড়ি করছে, স্বাভাবিক জীবনযাপনকে কিলোমেলো ভাবে চলা বলতে পারে। যে আগের মাথায় বলে যে সে তার সাথে আর কথা বলতে চায় না। দৃশ্যে জুইউর বয়ফ্রেন্ড অনেকগুলো ফোন কিনেছে এবং প্রত্যেকটা ফোন থেকে সুপার মার্কেটে বদনাম করতে থাকছে, মনের রাগ এখনো মেটেনি। আর মেয়ে দুজনেই তাকে পিটিয়েছিল। আবার দেখানো হতে থাকে বাবা আর মেয়ে বডি সোয়াপের মধ্যে দুজনের উপর রাগ দেখাচ্ছে, মতো কথাবার্তা বলছে না, একাই থাকছে, দেখেও তারা সরে যাচ্ছে। এখানে জুইউর বয়ফ্রেন্ড শুধুমাত্র জিয়াও কফি শপেরই করে, তারা যেই লোকটার কাছ থেকে সে মার খেয়েছিল শপেরও অনেক বদনাম করে দিয়েছে ভুল করে। তারা এখানে নেগেটিভ কমেন্ট ফিডব্যাক দেখতে পেয়ে লিকের সাথে আলোচনা করে কথাগুলো বলে। জিও শপ এখানে তাদের মার্কেট থেকে হয়তো সরিয়ে দিতে চাইছে। ওকে শপে গিয়ে থ্রেড দিয়ে আসা সেই ব্যক্তি আবার বলতে থাকে এদের এবার কিছু একটা বড় করতেই হবে। ইউনফেইকে নিয়ে হাও এবং মেমিয়াও তাদের বাড়িতে এসেছে, তাদের ডিনারে ইনভিটেশন ছিল। বড় বাড়ি দেখে ইউনফেই এখানে বলতে থাকে মেমিয়াওকে তার বাবা নিশ্চয়ই অনেক বয়স্ক হয়ে গেছে, বাড়ি তৈরি করতে করতে যদি এরকম কল্পনা করে পুরো হয়ে মারাও হয়তো যাবে, এখানে তেমন কিছু করে উঠতে পারবেন। মেমিয়া বলে না এরকম কোনো ব্যাপারই না, আর তার বাবা তাদের জন্য রান্না করছে। এখানে আবার কমেন্ট করে বলতে থাকে ও আচ্ছা, তাহলে হয়তো তার মা বাইরের বড় কাজ করে উপার্জন কর, বাবা হয়তো তার ঘর সামনে। বলতে থাকে না না, তার বাবার বড় ব্যবসা আছে, সে সেইগুলোও দেখে। এবার ইউনফেই বলতে থাকে তাহলে হয়তো পরিবারকে সঠিক সময় দিতে পারে না বা তার মেয়েকে সেভাবে ফ্রিডমও দেয় না। এখানে যখন তার মা আর বাবা সামনে আসে অর্থাৎ মেমিয়া, তারা 3 জনে অবাক হয়ে যায়। তার মা বাবাকে দেখতে যথেষ্ট ইয়াং, তারা যথেষ্ট হেলদি। এখানে মেয়েদের জন্য রান্নাও করে গেছে এবং তাদের প্রাইভেসির জন্য তারা ঘুরতেও বেরিয়ে যাচ্ছে, তাদের সামনে তাদের অকওয়ার্ড না মনে হয়। এখানে ইউনফেই জিজ্ঞেস করতে থাকে লিউ হাউকে বাবা এখানে কেমন, উত্তরে হাও বলতে থাকে তার বাবার মতো তার বাবা না, কিন্তু একটা জিনিসে এক, বাবা এখানে তার কোম্পানি নাম্বার 1 লিস্টের মতো আনার জন্য প্রচন্ড পরিশ্রম করছে। মেমিয়ার বাবার মতো এটাই চাইছে ভবিষ্যতে কলেজে পড়াশোনার জন্য সে যেন অ্যাব্রডে যায়। বলতে থাকে তার বাবা মারা যা বলছে একদম সঠিক বলছে, দেশের অনেক মানুষ এরকম সুযোগ পায় না, পেয়েছে তাদের জিনিসটাকে চেরিশ করা উচিত। এদিকে জিয়াও তার মধ্যে বসে বাবার মেয়ের একটা ছবি দেখছে, তখনই সেখানে রাতে স্টোরে আসা মেয়েটি চলে আসে আর তার ছবি দেখিয়ে বলতে থাকে এবার সে তাকে ভালো মতো চিনতে পেরে তাকে আসলে বহু বছর ধরে চেনে আর তাকে চিনতে পারেনি কারণ তার মাথায় এত বড় টাক
হয়ে গেছে। তার মাথায় বিশাল বড় চুল ছিল যখন সে স্টেজ পারফরমেন্স করতো তার ব্যান্ডের সাথে, তো গানও গাইতো। তখন জিনিসটা চক্ষু কর্ণ ভঞ্জন করার জন্য বাবার ঘরে যায় এবং পুরনো জিনিসপত্র ঘেটে বের কর। ছেলেটি যা যা বলেছে একদম সত্যি কথা। বাবার বড় চুল, ব্যান্ডেও কাজ করতো সে। বাবার পুরনো রেকর্ডিং গুলো সে রেকর্ডিং এ শুনতে থাকে, খুশি হয়ে ভাবতে থাকে তার বাবার গলার কত আওয়াজ মিষ্টি। একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ। আবার দেখানো হতে থাকে বাবা মেয়ে দুজনে পাশাপাশি বসে কোনো কথা না বলে দুজনেই সফট ড্রিঙ্ক পান করতে করতে তাদের এতদিনের জার্নির কথা ভাবতে থাকে। সোয়াপিং এর পর তারা দুজন যা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেগুলো চিন্তা করতে থাকে। জিয়াজিয়ার কাছে সব কিছু মেয়েও এবং হাও ওই তিনজন বন্ধু চলে এসেছে এবং সে জিয়াজিয়াকে বলতে থাকে আজকে 15 বছর সম্পূর্ণ করে 16তে পা দেবে এখানে জিয়াজিয়া। তার জন্য জন্মদিনে সারপ্রাইজ তারা তৈরি করতে চাইছে। আবার দেখানো হতে থাকে ইউনফেই এখানে বাড়ি ফিরতে পায় তার বন্ধুরা এবং জিয়াজিও দাঁড়িয়ে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং সেও খুশি হয় তাদের দেখে। হাও এখানে গিফট দিয়ে ব্লেসিংস দেয় জিয়াজিওকে, যে সে আশা করছে ভবিষ্যতে প্রত্যেকটা জীবন যুদ্ধে সে যেন বিজয়ী হয়। এখানে তাকে গিফট দিয়ে ব্লেসিং দেয় প্রতি বছর প্রত্যেকটা জিনিসে যেন প্রথম হয়। ওখানে তাকে গিফট দেওয়ার পর ব্লেসিং দেয় যেন যাতে সে সবসময় ভালো থাকে, সুন্দর থাকে, হেলদি থাকে একদম তার শেষ বয়স পর্যন্ত। এগুলো শোনার পর বাবা আর মেয়ে দুজনেই খুবই আপ্লুত হয়ে যায়, আবেগপ্রবণ হয়ে যায়, দুজনের দিকে তাকায়। একসাথে তারা সকলে মিলে করে নিয়ে ক্যান্ডেল ব্লো করে। এখানে উপর থেকে খেয়াল করে তার শপে ওয়াং এবং সেন তার ধারের ওপাশে দাঁড়িয়ে আছে, সাথে একবার দেখা করতে এসেছিল, কথা বলতে এসেছিল, যে আজকে জন্মদিন আছে সেটাও তাদের মনে আছে। একবার তার বন্ধুকে দেখে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আবার দেখানো হতে থাকে রাইভাল শপের সেই কর্মীরা কয়েকজন লোককে নিজের শপের বাইরে অপেক্ষা করতে থাকে। একজন লোক সেই এমপ্লয়িকে জিজ্ঞেস করে যে এরপর তারা কি করবে। সেই এমপ্লয়ি উত্তরে দেয় বাচ্চাগুলো চলে যাওয়ার পর তারা শপের ভিতর গিয়ে ধমকি দেবে, দরকার হলে মারামারি করবে। আসতেই সেখান দিয়ে গুয়াং এবং সেন যাচ্ছিল। ওগুলো শুনে নেওয়ার পর বলে যে সেটা তাদের বন্ধুদের সব এবং উল্টোপাল্টা কিছু না করতে। দুতরফা উত্তেজনা তৈরি হয়ে যায় এবং মারামারি শুরু করে দেয়। জিয়াও তার নিজের জন্মদিনের কেক এবং সেনের জন্য আনছিল হাতে করে। তারা মারামারি করতে দেখে বারবার তাকে থামাতে বলতে থাকে আর সেন বলতে থাকে তার বন্ধু ছোট ছেলে মেয়েদের ক্ষতি করতে যাচ্ছিল, এখানে ছেড়ে দেবে, তাই এখানে তাড়াতাড়ি এসে তাকেও সাহায্য করতে। তখনই রাইভাল শপের সেই ওনার প্রথমে জিয়াওকে এসে ধমকি দিয়ে গেছিল 50,000 ইউয়ানের তার কনস্ট্রাকশনে কোনের মতো থাকার এলিমেন্ট দিয়ে এখানে জিয়াওর মাথায় মারে আর সেরিব্রাল হ্যামারেজ করে দেয়। দৃষ্টি নিজের শপের মধ্যে জন্মদিনের বেঁচে যাওয়া কিছু কেক রাখার পর তার কাটা সেই লটারির প্রথম টিকিট কিছু নাম্বার সে লিখে রেখেছিল, যদি ভবিষ্যতে ভুল করে কখনো জেনে যায় তার মেয়ে বাবার ভাগ্য পাল্টে যাবে। এটা দেখে হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে তার মেয়েকে আর এভাবে জোর করে চেপে নিজের সাথে ধরে রাখবে। এটাও ঠিক যে তারও নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং চয়েস সবকিছুই আছে। উনি তার কাছে ফোন আসে, সেন আর গুয়াং কল করে জানিয়ে দেয় হসপিটালাইজ তার বাবা। মারামারিতে তার বাবা সেরিব্রাল হ্যামারেজ হয়ে গেছে। এই কথা শুনে ইউনফেই রাস্তা দিয়ে দৌড়তে শুরু করে দেয়। এদিকে কাহিনীর শুরুর মতো প্রথমে লটারির নাম্বার আজকেই ক্লিয়ার করা হবে এটা দেখানো হতে থাকে। আন্টি ফেই বলে যে লটারির টিকিট তৈরি করেছিল ওগুলো চেক করে মিলিয়ে দেখে সব মিলে গেছে। সে এখানে ভীষণভাবে অবাক হয়ে যায়। লাস্টে একটা নাম্বার লিখেছিল নাম্বার 2, এখানে ইউনফেই লাকি নাম্বার ছিল। ইউনফেই সেটাকে কেটে নাম্বার 16 করে দেয়। তার মেয়ে 15 পেটিয়ে 16তে পা দিতে চলে। মোটামুটি বয়স সন্ধিকালে সময় থেকে তার লাকের খুবই দরকার হবে মনে চলার পথে, আর তার বাবা হিসেবে এটাই তার প্রার্থনা ঈশ্বরের কাছে। ভেবে নাম্বার 16টা সে লেখে। দৃশ্যে রাস্তা দিয়ে দৌড়তে ইউনফেইয়ের বুকে ব্যথা হতে শুরু করে তার মাথা ঘুরে যায়। এখানে বাবা মেয়ে যেমন প্রথমে সেই এবং ইলেকট্রিক নির্মিত বোর্ডটার সামনে সরে গেছিল, ওদের লেখা ছিল যে ভাগ্য পরিবর্তনের কোড হচ্ছে নাম্বার 16। এটা এখানে আবার দেখানো হয়। এখানে মাথা ঘুরিয়ে তার মধ্যে লুটিয়ে পড়ে। এদিকে অর্ধচেতন অবস্থা যাওকে গুয়াং এবং সেন এবং ফেই হসপিটালাইজ করতে থাকে। লটারি বস্তুটা এখানে শুধুমাত্র টাকার সাথে জড়িয়ে দেখায়, নিরূপক অর্থ বোঝানোর চেষ্টা করে। এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েও ভাগ্য পরিবর্তন হয়। আর মেয়ে যখন দুজনের বডি সোয়াপ হয়ে গেছে, দুজনের ভালো খারাপ প্রতিটা জিনিসের মধ্যে দিয়ে অবস্থার মধ্যে দিয়ে গেছে এবং দুজনকে ভালোভাবে চিনতে বুঝতে পেরেছে। এখানে হসপিটালে তাদের আবার কোমা থেকে হুঁশ আছে, তারা আবার নিজেদের সঠিক শরীরে ফিরে আসছে এখন থেকে, তাই তাদের আসল নামেই ডাকা হবে। একে দেখায় জিও তার চোখ খুলে মাকে চোখের সামনে দেখতে পায় আর জিজ্ঞেস করে তার বাবা কোথায় আছে, কেমন আছে। তুইও জানায় তার বাবা একদম সুস্থ আছে, কোমা থেকে বেরিয়েছে। সব কিছুক্ষণ আগে অব্দি কোমায় ছিল, এখন হুঁশে ফিরেছে, তার দেখে ভালো লাগছে। এদিকে ইউনফের হুঁশ ফিরলে সে তার বন্ধুদের চোখের সামনে দেখতে পুরো তাকে দেখে খুশি আর বলে যে কোমা থেকে বেরিয়েছে, এটাই তার জন্য অনেক। বাবা আর মেয়ে কি রেকর্ড করেছে, প্রথমে একবার কোমা গেছিল, এখনো আবার একসাথে দুজনে কোমা থেকে ফিরেছে। তো এখানে জিয়াজিওর কথা জিজ্ঞেস করলে বন্ধুরা জানায় যে তার ওয়ার্ডে আছে। ওই বাবা মেয়ে আবার ওয়ার্ড থেকে বেরিয়ে একে অপরের সামনে আসে আর দেখে যে তারা সঠিক শরীরে ফিরে এসেছে। তারা খুব এখানে আবেগপ্রবণ হয়ে পড়ে, তার সাথে একত্রে হেসেও ওঠে, কারণ তারা তাদের শিক্ষা পেয়ে গেছে, ওকে বুঝেও গেছে। ভাগ্য এখানে তাদের দুজনকে বোঝা
বসাতে চেয়েছিল প্রথম থেকেই। এদিকে দৃশ্যে দেখো জিয়াজাও লিনশুর সাথে পার্টিসিপেট করে এবং তাদের স্কুলকে ফার্স্ট প্রাইজ দেওয়ার তাতে সাহায্য করে। যার বাবা ইউন ফেইও ওখানে এত বছর পর নিয়ে স্টেজে উঠেছে এবং গানও গেয়েছে। সকল পরিচিতরা তাদের দর্শক আসনে বসে চিয়ার আপ করেছে। দেখানো হতে থাকে যে এয়ারপোর্টে মা আর মেয়ে দুজনে মুখোমুখি সামনে দাঁড়িয়ে ওখানে জিয়াজিয়ার থেকে অন্তিম বিদায় চায়। এটাও বলে দেয় যে সে তাকে আর এই নিয়ে কখনোই বিরক্ত করবে না। সে গিয়ে পড়াশোনা করার জন্য সে যেভাবে চায় সে তার লাইফ লিড করতে পারে। জিয়াজিয়ারই এখানে নিজে সিদ্ধান্তটা নিয়েছে, কারণ তার মা যথেষ্ট স্মার্ট। তো কষ্টের সম্মুখীনই হোক না কেন সে সামলে নিতে পারে সব। তার বাবা এখানে এখনো একা আন্টি ফেক সিডিউস করার চেষ্টা করে, কিন্তু তারা এখনো সম্পর্কে আসেনি। থেকেও বড় কথা, বাবা আর মেয়ে একে অপরকে ভীষণ ভালোবাসে। ওখানে বলতে থাকে যদি চলে যায়, তার বাবা এখানে খুব ড্রিঙ্ক করে, তার বাবাকে তাহলে কে সামলাবে। এখন এই মুহূর্তে এই সিদ্ধান্তটাই সে নিয়েছে, সে তার বাবাকে ছেড়ে যাবে না। জুইউর যে বয়ফ্রেন্ড ছিল, যে ভুলভাল ফেক কমেন্ট নেগেটিভ দিয়েছিল জন্য সেই বড় শপের আর ছিল তাকে ধরে নিয়ে শাস্তি দিয়েছে, জলের মধ্যে প্যাডেল করে ইলেকট্রিসিটি সাপ্লাই করানোর জন্য কাজ করাচ্ছে। এখানে তার ওভার স্মার্টগিরি ছেড়ে দিয়ে এবার বলতে চাইছে তাকে ক্ষমা করে দিতে, সে অন্যায় করেছে, ভুল করেছে। ভিসাও খুব তাড়াতাড়ি এক্সপায়ার হতে চলেছে, এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, শেষবারের মতো ক্ষমা করে দিতে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে জিয়াও আসল ইউনফেইকে টিএম মেশিন অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন এনে ব্যবহারটা ভালো করে শিখিয়ে দিচ্ছে, কারণ এরপর থেকে শপে তাকেই থাকতে হবে, তার আর কোনো সমস্যা না হয়, তাকে কেউ ঠকাতে না পারে। দিকে দৃশ্যে বাবা আর মেয়ে ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত হয়ে যাওয়া জার্নি ছবির থ্রু দেখানো হয়। তাদের ভালো মন্দ দুটো সম্পর্কই বোঝা যায়। জেনারেশন গ্যাপ না তৈরি হয়, সেতু বন্ধন তৈরি হয়। তারা দুজন দুজনকে ভরসা করতে, বিশ্বাস করতে, জিনিসগুলোকে বলতে এবং ঢাকা দিতে, জিনিসগুলোকে উৎসাহ করে বাড়িয়ে দিতে, উপরন্ত একে অপরের হাত ধরতে শিখে গেছে। তবে এই সুন্দর সম্পর্কের গল্পটা এখানে সমাপ্তি ঘটে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।